ফিরছি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। কলকাতার নামকরা 5 তারা হোটেল মেরিনা ব্যাংকোয়েট হলে পার্টি চলছে। পার্টি দিচ্ছেন মুম্বাইয়ের বিখ্যাত সফটওয়্যার কোম্পানি ই-গেটের মালিক মিস্টার টুন্ডা। দেশের অন্যান্য প্রান্তে এই কোম্পানির একাধিক শাখা থাকলেও মিস্টার টুন্ডা কলকাতায় ই-গেটের ব্রাঞ্চ খোলেন বছর 3 আগে। প্রাথমিক ঝড়ঝঞ্ঝা পেরিয়ে সেই শাখা এবছর প্রথমবারের জন্য লাভের মুখ দেখেছে। আর সেই সাফল্যটুকু উদযাপন করতেই এরকম বিরাট আয়োজন। দেশের 5টি বড় শহরে ই-গেট দীর্ঘদিন ধরে তাদের কোম্পানি চালাচ্ছে। ভারতের নামকরা সফটওয়্যার কোম্পানিগুলির মধ্যেও তাদের নাম একেবারে ওপরের দিকেই। তাই কোম্পানির মালিক অখিল টুন্ডা ব্যক্তিগতভাবে কলকাতায় ব্রাঞ্চ খোলার ব্যাপারে উদ্যোগী হয়ে উঠেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শেষমেশ এই বিশাল উৎসবে তিনিই আসতে পারেননি। তাই তার স্ত্রী প্রীতি টুন্ডাকে রীতিমতো জোর করেই পাঠিয়েছেন। আজকের পার্টিতে তিনিই মধ্যমণি। প্রীতি টুন্ডার বয়স প্রায় 50-এর কাছাকাছি, তবে ভদ্রমহিলাকে দেখে তা বোঝার উপায় নেই। যৌবনের সৌন্দর্য এখনো পুরোপুরি গায়েব হয়নি। গালে কিংবা চোখের তলায় অভিজ্ঞতার কিঞ্চিত ভাঁজ জন্মেছে বটে, কিন্তু মিসেস টুন্ডা এখনো যথেষ্ট সুন্দরী এবং লাস্যময়ী। গায়ের রং অবশ্য খুব একটা ফর্সা নয়। দীর্ঘ টানটান চেহারা, এক মাথা চুল হালকা ব্যাককম করে পরিষ্কার খোঁপায় বাঁধা, পাশে এক সার মুক্ত বসানো হেয়ার পিন গোজা, পরনে পেস্তা রঙের শিফন, তার উপর রূপলি জরির কাজ করা। কিন্তু এ সমস্তই তার রূপের সাদা মাটা ঝলক। ঠিকরে আসা সৌন্দর্যের মূল উৎস আসলে মিস টুন্ডার গলায় শোভা পাওয়া একটি অপূর্ব মুক্তোর নেকলেস। চাঁদ গলিয়ে বানানো সফেদ গোলাকার অজস্র মুক্তোয় গাঁথা মালার ঠিক মাঝখানে বেশ বড় মাপের ডিম্বাকার একটি সোনালী মুক্তোর লকেট। সেই লকেটের চারপাশে 2 সারি ছোট ছোট হিরে বসানো আছে। প্রীতি টুন্ডার চলাফেরার প্রতিটি মুদ্রায় সেই নেকলেস থেকে আভিজাত্যের আলো ঠিকরে পড়ছে। এই নেকলেসটির দাম যে বেশ কয়েক লক্ষ টাকা, তা নিতান্ত আনাড়ি লোকও নেকলেসটি দেখা মাত্রই নিশ্চিত করে বলে দেবে। আড়ম্বরপূর্ণ এই পার্টি শুরু হয়েছে সন্ধে 7টা নাগাদ। প্রীতি টুন্ডাও চলে এসেছেন 7:30টার মধ্যেই। ম্যানেজমেন্টের তরফে ইতিমধ্যেই ছোট একটা বক্তৃতা দেওয়া হয়েছে। কোম্পানির কাজকর্ম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও হয়েছে। আপাতত শেষ মুহূর্তে হাসি মুখে সবার সঙ্গে আলাপ পরিচয়ের অন্তিম পর্ব আর নৈশভোজ সেরে নিচ্ছেন প্রত্যেকে। প্রীতি টুন্ডা সবাইকে হাসি মুখে বিদায় জানিয়ে নিজের রুমে যাওয়ার পথেই এগোচ্ছিলেন। গুড ইভিনিং মিসেস টুন্ডা, কেমন আছেন? এ কি আপনার হাত খালি কেন? না না, আজকে মতো ডান। গুড নাইট মিস্টার দত্ত। আরে ডান বললেই হবে? নো ওয়ে ম্যাম, এখন তো সবে সন্ধে। আমার প্রচন্ড টায়ার্ড লাগছে আসলে। ইউ গাইস প্লিজ ক্যারি অন। আর হ্যাঁ, কলকাতার এই সাফল্যের জন্য থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। আপনি না থাকলে কিন্তু পুরোটাই। কি যে বলেন ম্যাম, ইটস মাই প্লেজার টু সার্ভ ই-গেট কলকাতা। আমরা চাইছিলাম আপনি আরেকটু থাকুন, কিন্তু আপনি যখন বলছেন টায়ার্ড, তখন আর তো কিছু বলার নেই। সো এনিওয়ে, গুড নাইট ম্যাম। আর কিছু দরকার হলে কিন্তু অবশ্যই জানাবো। প্রীতি জানে স্টাফরা আরও খানিকক্ষণ নিজেদের মধ্যে আনন্দ ফুর্তি করবে। পার্টির এই পর্যায়ে থাকা কোনোভাবেই নিরাপদ বা সুখকর নয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এদের উন্মাদনার পারদ কি বেসামাল জায়গায় পৌঁছায় তা প্রীতির অজানা নয়। তাছাড়াও তার বিশ্রাম নেওয়াটা জরুরি। পরদিন ভোর 6টায় মুম্বাই ফেরত যাওয়ার ফ্লাইট। কলকাতার শাখার যারা সিনিয়র, যেমন মিস্টার দত্ত প্রমুখদের পার্টির বাকি সময়টা যাতে সবকিছু ঠিকঠাক চলে, সেজন্য অনুরোধ করে সবার কাছে বিদায় নিয়ে ব্যাংকোয়েট রুম থেকে বেরিয়ে এলেন প্রীতি।
সামনে ছড়ানো লাউঞ্জ, সোফায় ইতস্তত কিছু লোকজন বসে আছে। রিসেপশনের সামনে দিয়ে যাওয়ার পর হঠাৎ কি মনে পড়ায় প্রীতি টুন্ডা আবার ফিরে এলেন। এক্সকিউজ মি। Yes, ma'am. What can I do for you? কাইন্ডলি রুম সার্ভিসে বলে দেবেন আমার ঘরে যেন এক কাপ কফি পাঠিয়ে দেওয়া হয়। Sure, ma'am. Room number 705 to? 1 sec, ma'am. তাড়াহুড়ো করার দরকার নেই, আধ ঘন্টার মধ্যে পাঠিয়ে দিলেই চলবে। আর হ্যাঁ, রুম নাম্বার 705। Sure, ma'am. Okay. Good night, ma'am. ভেরি গুড নাইট। চঞ্চল হরিণীর ভঙ্গিতে লিফটের দিকে পা বাড়ালেন প্রীতি টুন্ডা। আশেপাশে যারা ছিল প্রত্যেকের দৃষ্টি মিসেস টুন্ডাকে লিফট অবধি অনুসরণ করল। এই বয়সে পৌঁছেও এতখানি কাঙ্ক্ষিত হতে পারার জন্য মিসেস টুন্ডার মনে প্রচ্ছন্ন গর্ববোধ কাজ করে। 7th ফ্লোরে পৌঁছে লিফট থামল। লিফট থেকে বেরিয়ে দুপাশে লম্বা করিডোর, এক এক দিকে 10টা করে ঘর। ডান দিকের 5 নম্বর ঘরটা তার নিজের। দরজার সামনে দাঁড়িয়ে ব্যাগ থেকে কার্ড বার করে পাঞ্চ করতেই দরজা খুলে গেল। ঘর আপাতত অন্ধকার, যে কোনো আধুনিক হোটেলের মতোই বন্দোবস্ত। কার্ডটা দরজার পাশের খোপে ঢোকাতেই আলো জ্বলে উঠল। বিলাসবহুল সমস্ত সরঞ্জামে ঠাসা বিশাল সুইট। সামনের ঘরের সোফায় ব্যাগটা রেখে প্রীতি টুন্ডা ভেতরে গেলেন। বিছানার পাশেই ড্রেসিং ইউনিট। আয়নার সামনে ঘুরে ফিরে নিজেকে আরেকবার ভালো করে দেখে নিলেন। তারপর নেকলেসটা খুলে রাখলেন। হ্যাঙ্গার থেকে রাত পোশাকটা সবে বার করতে যাচ্ছেন, এমন সময় দরজার বেল বেজে উঠল। অর্থাৎ কফি এসে গেছে। পোশাকটা খাটের উপর রেখে দিয়েই মিসেস টুন্ডা দরজা খুলতে গেলেন। এ কি, আমার কফিটা কোথায়? দরজাটা খুলতেই একটা মিষ্টি ঝাঁঝালো গন্ধ ঝাপটার মতো আছড়ে পড়ল নাকে। ব্যাপারটা বুঝে ওঠার আগেই রুমাল সমেত একটা হাত প্রীতি টুন্ডার মুখের উপর শক্ত করে চেপে বসল। কয়েক মুহূর্তের মধ্যেই চারপাশটা অন্ধকার হয়ে গেল প্রীতির। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ শুনবেন দীপান্বিতা রায়ের গল্প অবলম্বনে মিকি মোটো নেকলেস। অডিও নাট্যরূপ দীপ ঘোষ। দীপান্বিতা রায়ের ছোটবেলা কেটেছে শিল্প শহর বার্নপুরে। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশুনো, বর্তমানে সাংবাদিক। লেখালেখি শুরু করেন 2008 সালে। অ্যাডভেঞ্চার, গোয়েন্দা, ভূত, কল্পবিজ্ঞান সব রকম গল্পই তিনি লিখেছেন। তার বই ভারতের বিভিন্ন ভাষায় অনুদিতও হয়েছে। পেয়েছেন অনেক পুরস্কার, যার মধ্যে আছে এই বছরের দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় পুরস্কার। 2024 সালে তিনি শিশু সাহিত্যে সাহিত্য একাডেমি পুরস্কারেও ভূষিতা হয়েছেন। আজকের গল্প আমরা নিয়েছি 2014 সালে প্রকাশিত কিশোর ভারতী পুজো সংখ্যা থেকে। শুরু হচ্ছে মিকি মোটো নেকলেস। নভেম্বর মাসের শেষ সপ্তাহ। কলকাতার শীত যদিও খানিক মুখচড়া স্বভাবের, তবে এবার একটু তাড়াতাড়ি এসে পড়েছে। ঘুম থেকে উঠতে একটু দেরিই হয়েছে অঞ্জলির। দিগন্ত অবশ্য নিয়মমাফিক 5:30টায় উঠে জগিংয়ে বেরিয়েছিল। আধ ঘন্টা জগিং, তারপর ফ্রি হ্যান্ড, বাড়ি ফিরে অন্তত 20 মিনিট যোগাসন সেরে স্নান পর্যন্ত কাজ এগিয়ে রেখেছে। অঞ্জলি উঠে দেখল ডাইনিং টেবিলে ল্যাপটপ নিয়ে বসে খুব মন দিয়ে কি যেন দেখছে দিগন্ত। মাঝে মধ্যে কফির কাপে চুমুক দিচ্ছে। সুপ্রভাত। শরীরটা ম্যাজ ম্যাজ করছে নিশ্চয়ই। ফ্লাস্কে কফি রেখেছি, খাও, দেখবে ভালো লাগবে। গা যে ম্যাচ ম্যাচ করছে, তুমি কি করে বুঝলে? এত বেলা অবধি ঘুমোলে গা তো ম্যাজ ম্যাচ করবেই। এই জন্যই বলি আমার সঙ্গে ভোরে উঠে একটু জগিং টগিং। চকটা এগিয়ে দাও তো, আর জগিং নিয়ে সকাল সকাল শুরু করো না তো। আজ আর তার মানে অফিসের দিকে পা বাড়ানোর কোনো প্ল্যান নেই। প্রশ্নই ওঠে না। কিন্তু তুমি
তুমি সকাল সকাল এত মনোযোগ দিয়ে কি দেখছো বলো তো? মিকি মোটো। সেটা আবার কি জিনিস? জাপানের কোনো শহর বুঝি? হুম, একেবারেই না। মিকি মোটো হলো মুক্তোর গুণাগুণ বিচারের মাপকাঠি। মানে কোনো মুক্তো যদি মিকি মোটো গোত্রের হয় তাহলে বুঝতে হবে সেটা খুবই উন্নত মানের। স্বাভাবিকভাবেই মিকি মোটো মুক্তোর দামও হয় খুব বেশি। তুমি কি কোনোভাবে ওই প্রীতি টুন্ডার নেকলেস নিয়ে খোঁজ খবর করছো নাকি? এক্স্যাক্টলি। প্রীতি টুন্ডার যে নেকলেসটি হারিয়েছে তার সবকটা মুক্তোই ছিল মিকি মোটো ক্যাটাগরির। আসলে মুক্তোটা কত ভালো সেটা যাচাই করার অনেকগুলো পদ্ধতি আছে। যেমন ধরো মুক্তোর ঔজ্জ্বল্য। যে মুক্তো যত উজ্জ্বল, মানে যার গা থেকে যত মসৃণভাবে আলো ঠিকরে পড়বে, তার দাম তত বেশি। এছাড়া যত নিটোল হবে কিংবা আকারে যত বড় হবে, দামও তত বেশি হবে। প্রীতি টুন্ডার নেকলেসের লকেটে যে সোনালি রঙের বড় মুক্তোটা ছিল সেটা আবার ভীষণই বিরল গোত্রের। দাম দিলেও সহজে মেলে না অঞ্জলি। তোমার কি ধারণা নেকলেস যে চুরি করেছে সে এসব জেনেই চুরি করেছে? মানে শুধুমাত্র একটা গয়না হাতিয়ে নেওয়ার মতলব তার ছিল না? মানে চুরিটা রীতিমতো প্রি প্ল্যান্ড? অবশ্যই। পূর্ব পরিকল্পনা না থাকলে 5 তারা হোটেলে এভাবে চুরি করা যায় না। ওদের সিকিউরিটি সিস্টেম যথেষ্ট স্ট্রং। একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না দিগন্ত, ভদ্রমহিলা এরকম দামি একটা নেকলেস গলায় ঝুলিয়ে পার্টিতে এলেন কেন? এটা তো আর নিজের বাড়ির কোনো বিয়ে বা উৎসব নয়, নিতান্তই একটা অফিস পার্টি। তাছাড়া যতদূর আমি শুনলাম উনি আবার একলা এসেছিলেন। আমার ধারণা এর পেছনে কারণ একটাই। টেবিল থেকে উঠে টোস্টারে 2 পিস পাউরুটি ঢোকাতে ঢোকাতে দিগন্ত বলল, সুপারস্টিশন। মিস্টার টুন্ডা মানে অখিল টুন্ডা আর কি ওই নেকলেসটা পেয়েছেন পারিবারিক সূত্রে। সেটা নাকি তার ঠাকুমার সম্পত্তি ছিল। টুন্ডাদের পারিবারিক রেওয়াজ হলো যে কোনো শুভ কাজের সূচনায় গৃহকর্ত্রী এই নেকলেসটি গলায় পরে যাবেন, আর তাতে নাকি ভাগ্যদেবী ভীষণই প্রসন্ন হবেন, ব্যবসায় সাফল্য আসবে ইত্যাদি। এবার পরিস্থিতিটা তুমি ভেবে দেখো, কলকাতায় ই গেট সবে লাভের মুখ দেখতে শুরু করেছে, সেই উপলক্ষেই পার্টি। তাই অখিল টুন্ডা না আসতে পারলেও প্রীতি টুন্ডাকে ওই নেকলেস গলায় দিয়ে মুম্বাই থেকে উড়ে আসতে হতোই। আর শুধু তাই নয়, সেই নেকলেস গলায় ঝুলিয়ে পার্টিতে ঘুরতেও হতো। তাই করেছেন, আর তারপর যা হওয়ার তাই হয়েছে। 2+2। বেশ বড় অঙ্কের ক্ষতি। অমন একটা নেকলেস হারানো মানে। আশা করি নেকলেসটা, আশা কেন বলছি, আমি নিশ্চিত ওটা ইনশিওর করা আছে। কিন্তু ছবিতে যা দেখলাম, অমন একটা নিখুঁত পিস অফ আর্ট, ইস ভারী চমৎকার। না জানি কার হাতে গেল, কোথায় বা বিক্রি হবে। আচ্ছা, পুলিশ তো এখনো কিছুই করতে পারেনি, তাই না? না, এতে খুব একটা অবাক হয়নি যদিও, কিন্তু অদ্ভুত ব্যাপার। কি অদ্ভুত ব্যাপার? ঘটনাটা ঘটার মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে ব্যাপারটা জানা গেছে। সঙ্গে সঙ্গে গেটে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। প্রতিটি গেস্ট মানে যারা হোটেল থেকে বেরোচ্ছিলেন তাদের আপাদমস্তক চেক করা হয়েছে। যারা হোটেলে ছিলেন তাদের ঘর সার্চ করা হয়েছে। এমনকি ওই 15-20 মিনিটের মধ্যে যে দুজন বেরিয়ে গেছিলেন তাদেরও আইডেন্টিফাই করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু কোনো ক্লুই পাওয়া যায়নি। গুণধর ব্যক্তিটি অত তাড়াতাড়ি নেকলেসটাকে কিভাবে সরিয়ে ফেলল, সেটাই একটা রহস্য। কিন্তু এই রহস্য ভেদ করার জন্য তোমাকে তো কেউ ডাকেনি, সুতরাং এতে তোমার কিচ্ছু করার নেই। সেটাই তো মুশকিল অঞ্জলি, আসলে মনটা কেমন উসখুস করছে। ধুর, আমি ভাবলাম সকালে মুক্ত নিয়ে রিসার্চ করছো যখন নির্ঘাত আমার কোনো প্রাপ্তিযোগ আছে। ও মা, সেগুড়ে বালি। ঠাট্টা করো না, পুরো তদন্তের দায়িত্ব নিয়েছে হেয়ার স্ট্রিট থানা। সেখানকার ওসি অমিতাভ সরখেলের সঙ্গে প্রণয়ের ভালোই সম্পর্ক, কিন্তু এই নেকলেস চুরি নিয়ে এখন উপর মহলে এমন টানাপোড়েন চলছে যে তোমার প্রাণের বন্ধু প্রণয় অমিতাভ সরখেলের কাছে কথাটা পারতেই পারছে না, তাই তো? স্বাভাবিক, টুন্ডারা নামকরা ব্যবসায়ী, তার উপরে পুরো ব্যাপারটার সাথে শুধু অর্থ নয়, জুড়ে আছে পারিবারিক ঐতিহ্য। কলকাতায় এরকম একটা ঘটনা ঘটায় সরকারকে রীতিমতো চাপ দিচ্ছে তারা। গোটা পুলিশ ডিপার্টমেন্টের এখন মাথা খারাপ অবস্থা, বুঝলে? তাহলে তুমি বরং নিজের মতো করে গোটা ব্যাপারটা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করো। সেটাও অসম্ভব। ও বাবা, তোমার অভিধানে আবার এই শব্দটা এলো কবে থেকে? বোঝার চেষ্টা করো, কাজটা এগোতে গেলে প্রথমেই ঘটনাস্থলে যেতে হবে, জায়গাটা খুঁটিয়ে দেখতে হবে।
আর তার জন্য পুলিশের সাহায্য দরকার। ব্যাপারটা বুঝতে অঞ্জলির খুব যে অসুবিধা হচ্ছিল তেমন নয়, তবু দিগন্তদীপকে হাল ছেড়ে দিতে দেখলে অঞ্জলির খানিক খারাপই লাগে। দিগন্ত পেশায় অধ্যাপক, উত্তর কলকাতার একটা কলেজে বাংলা পড়ায়। তবে বাংলার অধ্যাপক শুনলেই মানুষ চক্ষে যে নির্বিবাদী শান্ত রাবীন্দ্রিক মূর্তিখানা ভেসে ওঠে, দিগন্তদীপ একেবারেই তেমনটা নয়। উচ্চতায় মাঝারি, কাঁধ চওড়া, চেহারাও রীতিমতো শক্তপোক্ত। কলেজ জীবনে চুটিয়ে ফুটবল খেলত। এখনো মাঠে নামলে প্রতিপক্ষকে খানিক বেগ পেতে হবে। নিয়মিত যোগব্যায়ামের অভ্যেসটা শত ব্যস্ততাতেও টিকিয়ে রেখেছে। ভালো নাটক করে, গানও গাইতে পারে চমৎকার। তাই স্বাভাবিকভাবেই কলেজের ছাত্রবৃত্তে দিগন্ত স্যারের বেশ ভালো রকমের জনপ্রিয়তা আছে। দিগন্তর মুখের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল তার দুটি চোখ, ঈষৎ টানা কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ অন্তর্ভেদী দৃষ্টি। অঞ্জলি পেশায় সাংবাদিক, একটা ইংরেজি দৈনিকে কাজ করে। অবসর সময়ে টুকটাক লেখালেখি করার অভ্যাস আছে। সব মিলিয়ে দুজনের নির্ঝঞ্ঝাট সুখের সংসার। তবে সেই সংসারে ইদানিং এক বাড়তি অতিথির আবির্ভাব ঘটেছে। কলেজে পড়ানোর পাশাপাশি দিগন্ত আজকাল মাঝে মধ্যেই প্রাইভেট ইনভেস্টিগেটরের কাজ করছে। একটু আধটু নামডাকও হয়েছে, তবে তা মোটেই খুব একটা উল্লেখযোগ্য নয়। মিকি মোটো নেকলেসের মতো একটা কেসে সুরাহা করতে পারলে এই নামডাক যে রাতারাতি বেশ খানিকটা বেড়ে যাবে তাতেও সন্দেহ নেই। কিন্তু সেই সুযোগটা পাওয়া যাচ্ছে না বলেই ও মন মরা হয়ে পড়েছে। সেদিন বিকেলে কলেজ থেকে ফেরার সময় দিগন্ত বাড়ির কাছেই একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিল। চা নিয়ে ওর একটু খুঁতখুঁতানি আছে। সুন্দর গন্ধ, সোনালি লিকার এসব না হলে ঠিক মন ওঠে না। গতকাল চা ফুরিয়ে গেছে বলে সকালটা কফি খেয়েই কাটিয়েছে। তাই মাথাতে ছিল ফেরার পথে একেবারে চা কিনে নিয়েই বাড়ি ঢুকবে। এমন সময় পকেটের ফোনটা বেজে উঠল। তড়িঘড়ি করে ফোনটা বের করে দেখল প্রণয়, পেশায় কলকাতা পুলিশের অফিসার, সম্পর্কে দিগন্তর ছোটবেলার বন্ধু। হ্যালো দিনু। ইয়েস স্যার, বলুন। এই দিনু, ঠাট্টা করিস না, এটা একটা সিরিয়াস কেস। কি কেস? আচ্ছা তুই আপাতত কোথায় রে? রাস্তায়। কেন বলতো? আচ্ছা তুই আগে বাড়ি ফের, তারপর একবার আমায় ফোন করিস, কেমন? শহর কলকাতায় এখন আপাতত একটাই সিরিয়াস কেস, মিসেস টুন্ডার মিকি মোটো নেকলেস চুরি। তাহলে কি সুবর্ণ সুযোগ দরজায় এসে কড়া নাড়ছে? অমিতাভ সরখেল নিশ্চয়ই প্রণয়ের প্রস্তাবে রাজি হয়েছে। কোনো রকমে চা কিনে দাম মিটিয়ে বাড়ির পথ ধরল দিগন্ত। বাইরের জামা কাপড় পরেই সোফায় বসে শটান প্রণয়কে ফোন। হ্যালো, বল ভাই, বল এবার। আরে হাঁপাচ্ছিস কেন? তুই দৌড়ে বাড়ি এলি নাকি? আরে তুই বললি না সিরিয়াস কেস, ওই জন্য আর কি। আহা, সে তুই ছ্যাবলামি করছিলিস বলে, আসলে অতটা সিরিয়াসও না। মানে? আর বলিস না, এই এক আপাত সুস্থ স্বাভাবিক ভদ্রলোক একটা অদ্ভুত সমস্যা নিয়ে আমার কাছে এসেছে, বুঝলি? মানে ব্যাপারটা এমনই যে পুলিশের কিন্তু ঠিক কিছু করার নেই। ও, এ আর নতুন কি? পুলিশের অনেক ব্যাপারেই খুব একটা কিছু করার থাকে না। না 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 না, ব্যাপারটা তুই নিজেই শুনলে বুঝতে পারবি। তাই আমি ভাবছিলাম তুই যদি একটু ভদ্রলোকের সঙ্গে কথা বলিস, মানে অবশ্যই প্রফেশনালি, যদি ভদ্রলোক রাজি থাকেন আর কি। গৌরচন্দ্রিকা বাদ দিয়ে এবার সমস্যাটা যদি বলিস, খুব বাধিত হই। হ্যাঁ বলি। ভদ্রলোক, এনার মনে হচ্ছে যে তাকে কেউ ফলো করছে, অথচ কে ফলো করছে, কেনই বা ফলো করছে সে সম্পর্কে কিন্তু কিছুই বলতে পারছেন না। মানে যুক্তিগ্রাহ্য কোনো কারণ নেই আর কি। এবার কারোর মনে হওয়া নিয়ে তো আর পুলিশ চলতে পারে না, তুই জানিস। ডেফিনিট কোনো একটা কারণ যদি না থাকে তাহলে পুলিশ প্রোটেকশনও তো দেয়া যায় না। সে না হয় বুঝলাম, কিন্তু ভদ্রলোক কি? সেটাই, ভদ্রলোক মিথ্যে কথা বলছেন বা বানিয়ে বলছেন এমনটাও তো ঠিক মনে হচ্ছে না। তাই বলছিলাম তুই যদি একবার। এমন কিন্তু কিন্তু করিস না তো, স্পষ্ট কর ব্যাপারটা কি হয়েছে। ওই তো বললাম,
একবার ভদ্রলোকের সঙ্গে কথা বল না। বেশ, ঠিক আছে, কাল তো আমার অফ ডে, সকালে বাড়িতেই থাকবো। ভদ্রলোকের বিশেষ আপত্তি না থাকলে পাঠিয়ে দে। থ্যাংক ইউ দিনু, থ্যাংক ইউ। আমি বরং ভদ্রলোক সম্পর্কে কিছু তথ্য তোকে আগাম দিয়ে রাখি। দাঁড়া, একটা মিনিট দাঁড়া। হ্যাঁ দাঁড়া, হ্যাঁ এই যে, হ্যাঁ শোন, ভদ্রলোকের নাম নিলয় সরকার, প্রাইভেট ব্যাংকে কাজ করেন, এই মনোহর পুকুরে থাকেন। আমার পাড়ার একজনের রেফারেন্সে আমাকে যোগাযোগ করেছিলেন। ব্যবহারটা মার্জিত আর কথাবার্তাও একদম ভালো, বেশ ভালো। ইনফ্যাক্ট পুলিশ কিছু করতে পারবে না এটা ওকে সরাসরি বলতে আমার খারাপই লাগছিল, জানিস। ঠিক আছে, আমি দেখছি কতদূর কি করতে পারি। হ্যাঁ দিনু, একটু দেখ না। আরে আমি বলছি যে হতেই পারে গোটা ব্যাপারটাই হয়তো ওনার মনের ভুল। তবুও বলবো একবার তুই কথা বল। হয়তো কেঁচো খুঁড়তে শেষমেশ কেউটে বেরিয়ে পড়লো। তখন কিন্তু সেই কেউটে মারার জন্য তোমাকেই আমার লাগবে, চাঁদু। আমি তো আছি, তবুও তুই একবার দেখ ব্যাপারটা। বেশ। নিলয় সরকার এলেন সন্ধে 7টা নাগাদ। মাঝারি উচ্চতা, গায়ের রং ফর্সা, চেহারার গড়নটা ছিপছিপে হলেও সামান্য একটু ভুঁড়ি আছে। দেখলে মনে হয় ভদ্রলোক একসময় নিয়মিত ব্যায়াম বা খেলাধুলো করতেন, কিন্তু ইদানিং ছেড়ে দিয়েছেন। মুখে বুদ্ধির ছাপ স্পষ্ট। সাদার উপর পিন স্ট্রাইপ শার্ট আর ডিপ ব্লু ট্রাউজার্স পরা। বসার ঘরে সোফাতে ভদ্রলোককে বসিয়ে দিগন্ত নিজেই 2 কাপ চা বানিয়ে এনে টেবিলে রাখল, সঙ্গে ছোট প্লেটে অল্প কুকিজ। অফিস থেকে সরাসরি এলেন তো, একটু চা খেয়ে দেখুন, ভালো লাগবে। ধন্যবাদ। মানে এত কিছুর। নিলয় সরকার খানিক কিন্তু কিন্তু করে শেষমেশ চায়ের কাপটা তুলে নিলেন। আপনি কি সিগারেট ছাড়ার চেষ্টা করছেন? হ্যাঁ। মানে আপনি কিভাবে বুঝলেন? ওই পকেট থেকে মোবাইল বের করার সময় একটা চিউইং গামের প্যাকেট বেরিয়ে এলো, দেখলাম। সিগারেট ছাড়তে গেলে মুখে কিছু একটা থাকলে সুবিধে হয়, তাই অনেকেই চিউইং গাম রাখেন, সেই জন্যই মনে হলো আর কি। বাবা, আপনার তো সাংঘাতিক পাওয়ার অফ অবজারভেশন। যাক, খানিকটা আশ্বস্ত হওয়া গেল। আমি তো ভাবছিলাম প্রণয় খানিকটা কাটিয়ে দেওয়ার জন্যই আমার কাছে পাঠিয়েছে, এই তো। না না, মানে ঠিক তা নয়। যাকে, আপনার সমস্যাটা কি হচ্ছে আমাকে একটু বলুন তো গুছিয়ে। আমার মনে হচ্ছে যে সারাক্ষণ কেউ না আমাকে ফলো করছে। কোথায় ফলো করছে? প্রথমত রাস্তায়। মানে ধরুন গাড়ি নিয়ে অফিস যাচ্ছি, আমি আসলে নিজেই ড্রাইভ করি, মনে হচ্ছে কেউ একটা মোটর সাইকেল নিয়ে আমার পেছন পেছন আসছে। তারপরেই সেদিন ফেরার সময় শপিং মলে গেছি, কেবলই মনে হচ্ছে একটা লাল চেক চেক জামা পরা ছেলে আমার ওপর নজর রাখছে। এমনকি গত 2-3 দিন ধরে বাড়ি থেকে যখনই বেরোচ্ছি, তখন উল্টো দিকের পানের দোকানটায় মনে হচ্ছে যেন একই লোক দাঁড়িয়ে আছে রোজ। কি অস্বস্তিকর বলুন তো। আপনি লোকগুলোকে ভালো করে দেখেছেন? তাহলে ডিটেলসটা একটু বলুন। সেটাও বেশ ঝামেলার, কারণ সব কটা লোকেরই মুখটা পুরোপুরি দেখা বেশ কঠিন। মানে ধরুন, যে মোটর সাইকেল চালাচ্ছে তার মাথায় হেলমেট, চোখে সানগ্লাস। তাহলে আপনার কেন মনে হচ্ছে একই লোক? আপনি তো তাকে দেখতেই পাচ্ছেন না। হ্যাঁ, হেলমেট তো একই, তাছাড়া বসার ভঙ্গি, বাইকের রং। মোটর সাইকেলের নম্বরটা দেখেছেন? চেষ্টা করেছি কিন্তু পারিনি। সব সময় বেশ খানিকটা তফাতে থাকে, লুকিং গ্লাসে দেখতে পাই। তারপর ধরুন শপিং মলে যে লোকটা ছিল তার মাথায় একটা টুপি ছিল, সামনেটা অনেকখানি নামানো, তবে তার চেহারাটা শক্তপোক্ত, লম্বা বেশি নয়, একটু ঘাড়ে গর্দানে চেহারা, রং কালো নয় ফর্সাও নয়, মাঝামাঝি। আবার বাড়ির সামনের লোকটা বেঁটে, হাতার আড়াল থেকে যতটা দেখা যায় রোগাটে ধরনের চেহারা। আচ্ছা, আপনার কি মনে হয় কে ফলো করতে পারে আপনাকে? কারোর সঙ্গে শত্রুতা কিংবা পারিবারিক কোনো সমস্যা বা অফিস সংক্রান্ত কিছু? আরে না না মশাই, একেবারেই না। আমি একেবারে সাধারণ, নিরুপদ্রব, শান্তিপ্রিয় মধ্যবিত্ত মানুষ। চাকরি বাকরি করি, কোনো কালই কারোর সঙ্গে ঝুট ঝামেলায় যাই না। আর ব্যাংকে আমার যা কাজ, তাতে ক্লায়েন্ট ডিল তো করতে হয় না, ফলে কারোর সঙ্গে শত্রুতার কোনো প্রশ্ন নেই। বড় হয়েছি কল্যাণীতে, বাবা অধ্যাপনা করতেন, মা বাবা এখনো সেখানেই থাকেন। পরিবারে আর কেউ আছেন? আমার এক বোন আছে, তবে বোন ভগ্নিপতির সঙ্গে সম্পর্ক খুবই ভালো। বোন থাকে কসবায়, তাই পারিবারিক শত্রুতারও কোনো ব্যাপার নেই। আচ্ছা, বাড়িতে আপনারা কে কে থাকেন? আমি, আমার স্ত্রী আর আমাদের 6 বছরের মেয়ে মেঘা। আপনার স্ত্রী কি হোম মেকার নাকি? ও একটা স্কুলে পড়ায়।
রাইট, থাকেন কোথায়? আমরা থাকি মনোহর পুকুরে একটা ফ্ল্যাটে। ফ্ল্যাটটা আমি কিনেছি ধরুন ওই বছর 5 আগে। আপনাদের ডেইলি রুটিনটা যদি একটু বলেন। হ্যাঁ বলছি, সাদামাটা রুটিন। আমরা 3 জনেই মোটামুটি সকাল 8টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যাই। আমার স্ত্রীর স্কুল শুরু হয় 9টায়, মেয়েও ওই একই স্কুলে পড়ে। ওদের নামিয়ে দিয়ে আমি অফিসে চলে যাই। ওদের স্কুলের সঙ্গে একটা ক্রেশ আছে। মেয়ে যখন আরও ছোট ছিল তখন ওখানেই থাকতো, এখনও ওখানেই থাকে। আপনার মেয়ে স্কুল ছুটি কটায়? ওই ধরুন ওর 12টা নাগাদ ছুটি হয়ে যায়। মিতালি মানে আমার স্ত্রী, ওর ছুটি হয় 2:30 নাগাদ। ওরা দুজনেই স্কুল বাসে বাড়ি ফিরে আসে। আর আপনি অফিস থেকে কখন ফেরেন? আমার ফিরতে ফিরতে 7:30 8টা বাজে। বাড়িতে কাজের লোক কেউ আছে? একজন আছে, রান্না করে, সন্ধেবেলায় আসে। আর আমাদের কেয়ারটেকারের বউ ঘরদোর মোছামুছি, বাসন ধোয়া এইসব করে। ও আসে মিতালি বাড়ি ফিরলে, মানে ওই ধরুন দুপুর 3টের পর। বাড়িতে আর কারা আসেন? আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব? আত্মীয় বলতে মা বাবা এসে থাকেন মাঝে মাঝে। মিতালির বাড়ি ওই উত্তর কলকাতায়, বাবা নেই। মা থাকেন দাদার কাছে, মায়ের বয়স হয়েছে, আসতে পারেন না। আমরাই যাই। দাদা বৌদি আসেন, ওদের সঙ্গে সম্পর্কও খুবই ভালো। তাছাড়া ওর এক দিদি আছে, সে আবার থাকে ক্যানাডায়। নিলয় সরকারের সঙ্গে কথা বলতে বলতে দিগন্ত একটা বেঁটে মতো ডায়েরিতে নোট নিচ্ছিল। এই পর্যন্ত কথা এগিয়ে খানিকক্ষণ চুপ করে থেকে দিগন্ত বলল, আপাতত এ থেকে তো বিশেষ কিছু বোঝা যাচ্ছে না। আরও 2-4 দিন যাক, যদি কিছু অন্যরকম নজরে পড়ে তাহলে আমাকে জানাবেন, কেমন? বেশ, তবে আমি আসি। হ্যাঁ, সাবধানে আসুন। আমার ফোন নাম্বার তো প্রণয় আপনাকে দিয়েছে, তাই না? হ্যাঁ, তা আছে, কিন্তু মানে ব্যাপারটা যদি... আরে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কিন্তু একটু সাবধানে থাকবেন, এই যা। মামুলি কিছু সতর্কতা নেবেন। এই ধরুন, ফাঁকা রাস্তা দিয়ে একলা হাঁটবেন না, বেশি রাত করে বাড়ি ফিরবেন না। বাড়িতেও বলে রাখবেন অচেনা কেউ এলে যেন দরজা না খোলে। সেটা আমি অলরেডি বলে রেখেছি। কিন্তু আপনি কি বুঝছেন, ভয়ের কোনো ব্যাপার আছে নাকি? এখনো পর্যন্ত তো কিছু মনে হচ্ছে না। হতে পারে পুরোটাই আপনার মনের ভুল। আর সেটা যদি না হয় তাহলে তার পেছনে কারণটা কি সেটা বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি তাহলে আজকে উঠি। ও হ্যাঁ, আপনার রেমুনারেশনটা কত সেটা কিন্তু প্রণয়বাবু আমাকে বলেননি। এখনই সেটার কোনো দরকার নেই। আদৌ কাজটা কি, আমাকে কি করতে হবে সেটাই তো এখনো স্পষ্ট নয়। ও সরি, বাই দ্য ওয়ে, একটা খুব জরুরি জিনিস জিজ্ঞেস করতে ভুলে গেছি। আপনার এই মনে হওয়াটা কবে থেকে শুরু হয়েছে বলুন তো এক্স্যাক্টলি? মোটামুটি 1 সপ্তাহ আগে থেকে। তার মানে আজ হচ্ছে গিয়ে 24শে নভেম্বর। মোটামুটি আমরা ধরে নিতে পারি 17-18 তারিখ থেকে, তাই তো? হ্যাঁ, ওরকমই হবে। 17 তারিখে আমার একটা মিটিং ছিল, সেদিনই অফিস যাওয়ার সময় ব্যাপারটা প্রথম খেয়াল করেছিলাম। হতে পারে তার 2-4 দিন আগে থেকেই ঘটনাটা ঘটছে, কিন্তু আমি খেয়াল করিনি। আচ্ছা বেশ, আমি আসি। সেদিন রাতে খেতে বসে দিগন্তর কাছে অঞ্জলি আগা গোড়া সমস্ত কথা শুনল। খানিক বাদে সে জিজ্ঞেস করল, তোমার কি মনে হচ্ছে পুরো ব্যাপারটাই ভদ্রলোকের মনের ভুল? প্রণয়ের কাছে শুনে আমার প্রথমটায় তাই মনে হয়েছিল, কিন্তু নিলয় সরকারের সঙ্গে কথা বলে বুঝলাম ব্যাপারটা একেবারেই তা নয়। ভদ্রলোক যথেষ্ট বুদ্ধিমান এবং ঠান্ডা মাথার মানুষ। ব্যাংকে কাজ করেন তো, তাই সেটাই স্বাভাবিক। তাছাড়া মোটেই ভীতু নন। ওর এই মনে হওয়ার নিশ্চিত কিছু একটা ভিত্তি আছে। কিন্তু সেটা কি হতে পারে বলে তোমার মনে হয়? মনে এখনো কিছুই হচ্ছে না, তবে 2-1 দিনের মধ্যেই আমার ধারণা ব্যাপারটা আরো স্পষ্টভাবে বোঝা যাবে। ডালটা দাও তো। দিগন্তর অনুমানই সঠিক হলো। ঠিক 3 দিনের মাথায় বিকেল 4টে নাগাদ ফোন এলো দিগন্তর মোবাইলে। ক্লাস শেষ করে দিগন্ত তখন সবে বেরোনোর উদ্যোগ নিচ্ছে। স্ক্রিনে নিলয় সরকারের নামটা দেখেই তাড়াতাড়ি ফোনটা ধরল দিগন্ত। দিগন্তদেব বলছি, বলুন। হ্যাঁ, হ্যালো মিস্টার দেব, আপনি একবার আমার বাড়িতে আসতে পারবেন? কেন বলুন তো, কি ব্যাপার? ব্যাপার মানে একটু গুরুতর আর কি। আমার ফ্ল্যাটে না চুরি হয়ে গেছে। আজ সকালে আমরা যখন বাড়িতে ছিলাম না, তালা ভেঙে ঢুকেছে। সে কি, পুলিশে খবর দিয়েছেন? না, এখনো দিইনি। ভাবছি আপনার সঙ্গে আলোচনা করে তারপর দেব। আপনি কাইন্ডলি যদি একবার আসতে পারেন।
একটা ছোট আবাসনে নিলয় সরকারের ফ্ল্যাট। 6 তলা উঁচু দুটো টাওয়ারের এক একটাতে 10টা করে বাড়ি। নিলয় সরকার থাকেন টাওয়ার বির 5 তলায়। লিফটে করে উঠে বেল বাজাতে ভদ্রলোক নিজেই দরজা খুললেন। সেদিনের তুলনায় মুখে অনেক বেশি উৎকণ্ঠার ছাপ। সোফায় বসে দিগন্ত বলল, চুরিটা কখন হলো, কিভাবে হলো, কে প্রথম জানতে পারলো, সবটা খুলে বলুন। আজ সকালে আমরা বেরিয়ে যাওয়ার পরেই চুরিটা হয়েছে। আমরা 3 জনেই একসঙ্গে বেরিয়েছিলাম। 3টে নাগাদ মেয়েকে নিয়ে মিতালি ফিরে আসে। দরজায় চাবি ঢোকাতে গিয়ে দেখে চাবি ঘুরছে না। তখনই ও বুঝতে পারে দরজাটা খোলা। মিতালি ন্যাচারালি খুব ভয় পেয়ে গেছিল। ও ভেবেছিল ভেতরে কেউ আছে, তাই কোনো রকমে মেয়েকে কোলে নিয়ে নিচে নেমে আমাদের নিচের ফ্লোরের লোকজনদের ডেকে আনে। চেঁচামেচিতে কেয়ারটেকারও এসে পড়ে। তারপর দরজা খুলে দেখা যায় ভেতরে কেউ নেই। কেউ নেই? না, দরজাটা একটা মোটা কাগজের টুকরো দিয়ে চেপে আটকানো ছিল। দেখি দরজাটা, এটাই তো? হ্যাঁ। দিগন্ত দরজাটায় আপাদ মস্তক চোখ বুলিয়ে নিল। দামি গা তালা লাগানো, কোনো একটা সূক্ষ্ম যন্ত্র দিয়ে তালাটাকে অকেজো করে ফেলা হয়েছে। বেশ পাকা হাতের কাজ। একটা দীর্ঘশ্বাস ফেলে ফিরে এসে সোফায় বসল দিগন্ত। কি কি জিনিস চুরি হয়েছে বুঝতে পেরেছেন? পুলিশ কিন্তু একটা লিস্ট চাইবে। আরে সেটাই তো সব থেকে মুশকিলের ব্যাপার। মানে মুশকিলের ব্যাপার কেন? কি চুরি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। ভালো করে দেখেছেন? ঘর, আলমারি সব দেখেছি জানেন, আমার তো মনে হচ্ছে কিছুই চুরি হয়নি। হাতে ট্রে থেকে টেবিলের উপর চায়ের কাপগুলো নামাতে নামাতে কথাটা বললেন নিলয় সরকারের স্ত্রী মিতালি সরকার। বয়স 30-এর ঘরে, মিষ্টি চেহারা, একটা কিমোনো ধরনের পোশাক পরা, চুলগুলো একটু টেনে পিছনে ক্লিপ দিয়ে আটকানো। চায়ের কাপটা দিগন্তর দিকে এগিয়ে দিয়ে মিতালি নিজেও সোফায় বসলেন। চুরি করার মতো তো অনেক কিছুই ছিল। আলমারিতে গয়নাগাটি, টাকা পয়সা, আলমারির চাবিটাও পাশের টেবিলে রাখা ছিল। সাধারণত নিয়েই যাই, আজ তাড়াহুড়োতে ভুলে গেছিলাম। একটা দামি আইপ্যাড ছিল বুককেসের মাথায়, কিছুতেই হাত দেয়নি। চাবি দিয়ে আলমারিটা খুলেছে বোঝা যাচ্ছে, কারণ আমি যখন ঘরে ঢুকলাম তখন চাবিটা আলমারির গায়েই ঝুলছিল। কিন্তু সব জিনিস একদম ঠিকঠাক। এত ঝুঁকি নিয়ে তালা নষ্ট করে বাড়িতে ঢুকে কিছুই নিয়ে গেল না। সে কি, আপনাদের চুরি হয়নি বলে আফসোস হচ্ছে নাকি? আর না না, তা নয়, আপনি তো বুঝতেই পারছেন বিপদটা ঠিক, মানে কিছুই চুরি হয়নি। এটা কেমন যেন একটা চুরি তো হয়েছে। রিনরিনে গলাটা শুনে একটু চমকে ওঠে দিগন্ত। একটা বাচ্চা মেয়ে দূরে দাঁড়িয়ে। দিগন্ত হাত নেড়ে ডাকার পর সে কাছে এসে দাঁড়ালো। রোগা রোগা পুতুল পুতুল দেখতে, হাতে একটা বারবি ডল। প্রতিবাদ জানাতে বোধহয় খেলতে খেলতেই উঠে এসেছে। আমার একমাত্র মেয়ে মেঘা। তা চুরি যে হয়েছে তুমি কি করে জানলে? জানি তো, আমার দুটো টেডি বেয়ার চুরি হয়ে গেছে। মাম্মাম কিন্তু অনেকক্ষণ থেকেই এটা বলে যাচ্ছে, মানে ওর দুটো টেডি বিয়ার নাকি পাওয়া যাচ্ছে না। বুঝতে পারছি না। মাম্মাম, তুমি ঘরে যাও, হোমওয়ার্কটা হয়ে গেছে তোমার? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তাহলে তো কেস আরো গুরুতর। মাম্মামের টেডি চুরি গেছে বলে কথা, তাও আবার দুটো। হ্যাঁ, কিন্তু আমার কথা তো কেউ শুনছেই না। আসলে ওর জানেন তো অগুন্তি পুতুল, তার মধ্যে কোন দুটোর কথা বলছে বুঝতেই পারছি না। সে দুটো আজ থেকেই পাওয়া যাচ্ছে না, নাকি আগেই কোথাও ফেলে টেলে এসেছে তাও জানি না। ও মাঝে মাঝেই পুতুল ব্যাগে ভরে নিয়ে স্কুলে চলে যায়, সেখানেও ফেলে আসতে পারে। না, বলছি তো আমি স্কুলে নিয়ে যাইনি। আমি কাল রাতে ওই টেডি বেয়ার দুটো নিয়ে খেলেছি। ও দুটোই আজ চুরি হয়ে গেছে। আমি এবার কি করব? মাম্মাম, দাঁড়ান দাঁড়ান, বকাঝকার প্রয়োজন নেই। আমার মনে হয় আপনি হিসেব রাখতে না পারেন, কিন্তু ওদের খেলনাপাতির হিসেব ওরা ঠিকই রাখে। মেঘার ঠোঁট ফুলে উঠছে দেখে দিগন্তকে কাছে টেনে নেয়। আমাকে একটু ভালো করে বলো তো মাম্মাম, তোমার টেডি দুটো ঠিক কিরকম দেখতে ছিল? একটা স্কাই ব্লু রঙের, গলায় রিবন দিয়ে বো বাঁধা, ওটা আমার খুব বন্ধু। আর একটা ইয়েলো, খুব মিষ্টি। আমি তো ওদের সঙ্গেই খেলতাম। ওদের জন্য আমার খুব মন কেমন করছে।
তুমি আমাকে টেডি দুটো খুঁজে দেবে আঙ্কেল? নিশ্চয়ই চেষ্টা করব। আচ্ছা, কে দিয়েছিল তোমায় এই দুটো টেডি? আমি বার্থডেতে গিফট পেয়েছিলাম। কবে? মাম্মামের জন্মদিন? আমার জন্মদিন তো দোলের দিন, সেই জন্য তো ঠাম্মি আমায় ফাগুন বলে ডাকে। জানো কাকু, আমার সব টেডি বেয়ারগুলোই কেউ না কেউ নিয়ে নিচ্ছে, আমার কাছে কেউ থাকছে না। বেশ, আমি দেখছি কি করা যায়। কেমন? মাম্মাম, যাও তুমি নিজের ঘরে গিয়ে খেলা করো, কেমন? মায়ের কথায় একটু মনক্ষুণ্ণ হই ঘরের দিকে পা বাড়ালো মেঘা। তার মানে মেঘার কথাই যদি সত্যি বলে মেনে নিই, তাহলে ওই দুটো টেডি বিয়ার ছাড়া আর কিছু চুরি হয়েছে বলে আপনাদের মনে হচ্ছে না, তাই তো? সেই জন্যই তো আপনার সঙ্গে কথা না বলে পুলিশে খবর দিতে চাইনি। আচ্ছা, আপনাদের বাড়ির নিচে তো কেয়ারটেকার আছে দেখলাম, তাকে জিজ্ঞাসা করেছেন? কাউকে ঢুকতে বা বেরোতে দেখেছে? আমাদের কেয়ারটেকার দুপুরবেলা 12টা নাগাদ তোর ছেলেকে স্কুল থেকে আনতে যায়। সেই সময় মোটামুটি আধ ঘন্টা মতো গেটটা আনম্যান্ডই থাকে। যে কেউ কয়েকদিন লক্ষ্য করলেই সেটা বুঝতে পারবে। আমার ধারণা ওই সময়ই ঘটনাটা ঘটেছে। আমাদের পাশের ফ্ল্যাটের মিস্টার আর মিসেস মজুমদার থাকেন, দুজনেরই 70-এর ওপর বয়স, ঘর থেকে বিশেষ বেরোন টেরোন না, ফলে ফ্লোরটা মোটামুটি ফাঁকাই থাকে বলতে পারেন। দরজা খুলে ঢুকলে সহজে কেউ টের পাবে না। আচ্ছা, গত 1 মাসে, মানে যবে থেকে আপনার অস্বস্তিটা শুরু হয়েছে, তার আগে বা পরে আপনারা কোথাও গেছিলেন বেড়াতে, কিংবা কোনো আত্মীয়ের বাড়ি? গত শনিবার আমি বাপের বাড়ি গেছিলাম শ্যামবাজারে। অফিস থেকে ফেরার পথে ও আমাদের নিয়ে এলো। এছাড়া তো না 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 না, এর মধ্যে আর কোথাও গেছি বলে তো মনে পড়ছে না। ভালো করে ভেবে দেখুন মিস্টার সরকার। ও হ্যাঁ, চিলড্রেন্স ডে এর দিন আমরা 3 জনে মিলে মেরিনা হোটেলে খেতে গেছিলাম। ওদের ক্যান্ডেল লাইট বলে যে রেস্তোরাঁটা আছে না, সেখানে। মেঘার পছন্দ মতো খাবার খাওয়া হবে বলেই ওখানে যাওয়া হয়েছিল। সেদিন বাচ্চাদের জন্য একটা ম্যাজিক শোর ইভেন্ট ছিল ওখানে। আমরা দাঁড়ান, চিলড্রেন্স ডে মানে তো 14ই নভেম্বর। সেদিনই তো মেরিনা হোটেলে ওই ঘটনাটা ঘটে। হ্যাঁ হ্যাঁ, সেই নেকলেস চুরির ব্যাপারটা তো। আমরা অবশ্য তখন বিশেষ কিছু টের পাইনি, শুধু বেরোনোর সময় আমাদের দুজনকেই অনেকক্ষণ ধরে চেক করলো দেখে একটু আশ্চর্য হয়েছিলাম। পরের দিন কাগজ পড়ে দেখি তো এই কাণ্ড। আচ্ছা, সেদিনও কি গাড়ি আপনি নিজেই ড্রাইভ করে গেছিলেন? হ্যাঁ। যখন রেস্তোরাঁয় খেতে গেলেন তখন গাড়ি কোথায় ছিল? পার্কিং লটেই ছিল, হোটেলের লোকেরাই নিয়ে চলে গেল। আবার আমাদের ফেরার সময় বার করে নিয়ে এলো। মানে যেরকম সিস্টেম ওইসব জায়গায় থাকে আর কি। এমনিতে আপনি গাড়ি কোথায় রাখেন মিস্টার সরকার? আমাদের ফ্ল্যাটের নিচে পার্কিং স্পেস আছে। আর অফিসে? অফিসেও আলাদা পার্কিং লট আছে। আমি বেরোনোর সময় একবার আপনার গাড়িটা দেখব। আর হ্যাঁ, কেয়ারটেকারের সঙ্গেও একবার কথা বলতে হবে। বেশ তো, চলুন না। নিচে নেমে নিলয় সরকারের গাড়ির ভেতরটা খুব ভালো করে খুঁটিয়ে দেখল দিগন্ত। সিটের তলা, ডিকি, সামনের সিটের পেছনে কাগজ রাখার জায়গা, ড্যাশবোর্ড, তার নিচের বক্স। দিগন্তকে ওভাবে উল্টে পাল্টে সব তল্লাশি করতে দেখে নিলয় সরকার একটু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, মিস্টার দেব, গাড়ির ভেতরে বিপজ্জনক কিছু থাকতে পারে বলে কি আপনি সন্দেহ করছেন নাকি? বিপজ্জনক কিনা জানি না, তবে সেরকম একটা সম্ভাবনাই তো মনে এসেছিল। মনে হচ্ছে সেটা একেবারেই মনের ভুল। যাকে বাদ দিন, আপনারা সেদিন মেরিনা হোটেল থেকে কি সরাসরি বাড়ি এসেছিলেন? না, কসবায় আমার বোনের বাড়ি গেছিলাম। আসলে বোনের ছেলেটার কদিন ধরেই জ্বর হয়েছিল, তাই মিতালি একবার দেখে আসতে চাইছিল। কতক্ষণ ছিলেন সেখানে? খুব বেশি হলে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা হবে। রাত হয়ে গেছিল, মেঘাও বারবার ঘুমিয়ে পড়ছিল, তাই আর দেরি করিনি। সেখান থেকে নিশ্চয়ই সোজা বাড়িতেই এলেন? হ্যাঁ, আর কোথাও তো নামিনি। বেশ, তাহলে একবার কেয়ারটেকারের সাথে। এই তো, আসুন না। কেয়ারটেকারের সঙ্গেও বেশ খানিকক্ষণ কথা বলল দিগন্ত, কিন্তু চুরির ব্যাপারে কোনো সূত্রই পাওয়া গেল না। শুধু জানা গেল 3 তলায় দাশগুপ্তদের বাড়িতে ঠিকই কাজ করে যে বউটি, সে ওই সময় লিফট থেকে একটা অচেনা লোককে নামতে দেখেছিল। তার হাতে নাকি একটা বড় কাপড়ের ব্যাগ ছিল। মিস্টার দেব, বলছি, আপনার কি মনে হচ্ছে বলুন তো? এটা কি নিহাতি একটা সাধারণ চুরি, নাকি এর পেছনে কোনো অন্য কারণ আছে? নিলয়বাবু,
আমার মন বলছে এটার পেছনে একটা জটিল কাহিনী আছে। শুধু তাই নয়, বেশ কিছু মানুষও আছে আর তারা মোটেই সুবিধের লোক নয়। আপনি কোনোভাবে তাদের রাস্তার মাঝখানে এসে পড়েছেন, তাই এই মুহূর্তে আপনার সাবধানে থাকাটা খুব জরুরি। শুধু আপনি নন, আপনার স্ত্রী এবং মেয়েকেও সাবধানে থাকতে হবে। আমি প্রণয়কে বলে দেখছি যদি আপনার বাড়ির সামনে সাদা পোশাকের পুলিশ পোস্টিং করা যায়। আর এখন কয়েকদিন বাড়ি থেকে আপনারা তিনজনই যথাসম্ভব কম বেরোবেন। মানে যথাসম্ভব কম বলতে? কম বলতে সন্ধ্যের পরে তো নয়। কেয়ারটেকারকে বলে দিন কোনো অচেনা লোককে যেন ভেতরে ঢুকতে না দেয়। আপনারাও কোনো অচেনা মানুষ এলে সহজে দরজা খুলবেন না, এটা কিন্তু আগেরবারও আপনাকে বলেছি। নিলয় সরকারের মুখটা ক্রমশ ফ্যাকাশে হয়ে যাচ্ছে দেখে দিগন্ত তার কাঁধে ভরসার হাত রাখল। দুবার পিঠ চাপড়ে বলল, নার্ভাস হবেন না মিস্টার সরকার, কোনো দরকার হলেই আমাকে ফোন করবেন। আপনি ভয় পেলে কিন্তু আপনার স্ত্রী আর মেয়ে আরো ঘাবড়ে যাবে। আচ্ছা, অফিস কি ছুটি নিয়ে নেব বলছেন? অসুবিধে না থাকলে 2-1 দিন ছুটি নিয়েই নিন। আমিও এদিকে চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব যাতে বিষয়টা সমাধান করা যায়। নিলয় সরকারের বাড়ি থেকে ফেরার পথে প্রণয়কে ফোন করল দিগন্ত। হ্যালো পানু। হ্যাঁ বল, এই ওদিকে কিছু এগোলো? শোন না, তুই আজ একবার আমার বাড়িতে আসতে পারবি? কেন রে, বৌদি ভালো মন্দ কিছু রান্না করছে নাকি? আরে দেখ, ভালো মন্দ কিছু নয়, কাজের কথা আছে, সেজন্যই ডাকছি। তো বেশ, তো 8টার মধ্যে ঢুকছি। এই তুই বৌদিকে অন্তত পক্ষে বোনলেস চিকেন পকোড়া বানাতে বলিস, চায়ের সঙ্গে খাওয়া যাবে। তোদের পুলিশদের কি কাজে একেবারে মন নেই ভাই, নাকি তুই এক্সেপশন? গলা থেকে নেকলেস গায়েব হয়ে যাচ্ছে আর তুই বোনলেস নিয়ে ভাবছিস? আহা, না খেলে কি মাথা খোলে ভাই? এই যাকে যাকে, আসছি 8টা নাগাদ ধর, আসছি। বেশ। বন্ধুর অনুরোধ সহজে ফেলার সাধ্যি দিগন্ত দেবেন নেই। বাড়ি ঢোকার সময় একেবারে বোনলেস চিকেন নিয়েই ঢুকল। ঘড়ির কাঁটায় 8:10 কলিং বেলের শব্দ। ততক্ষণে পকোড়ার গন্ধে গোটা ঘর বিভোর। অবশ্য অঞ্জলি পকোড়া ভাজার ফুরসত পায়নি। ওকে একটা লেখা পরের দিনই জমা দিতে হবে, তাই অঞ্জলি নিজের ঘরেই কাজ নিয়ে ব্যস্ত। দিগন্ত নিজেই 2 কাপ চা বানিয়ে প্লেটে চিকেন পকোড়া সাজিয়ে প্রণয়কে নিয়ে ওর পড়ার ঘরে বসল। আহা, বেশ মুচমুচে হয়েছে, কিন্তু বৌদির হাতের কিন্তু জবাব নেই ভাই, কি বল? বলছিলাম ওগুলো এই অধমের হাতের খেল, তাই নাকি? যাকে শোন, বল না, বল। নিলয় সরকারের বাড়িতে একটা পুলিশ পোস্টিং এর ব্যবস্থা করতে হবে, বুঝলি? কেন রে? তাই কেসটা কি খুব গড়বড়ে নাকি? খুবই। আমার তো বেশ বিপজ্জনক বলেই মনে হচ্ছে। মানে? ভদ্রলোক যে কোনো সময় বিপদে পড়তে পারেন। এই দাঁড়া, তাহলে তো দেখছি যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। এই দিনু, ব্যাপারটা কি একটু আমাকে খুলে বলতো। আরও একটু এগোই, তারপর বলবো। কিন্তু আমাকে একবার মেরিনা হোটেলে যেতেই হবে। তুই বলছিলি না তোর একজন পরিচিত ওখানকার ম্যানেজার, তাকে একবার বলে দেখ তো ব্যবস্থা করা যায় কিনা। কিন্তু নিলয় সরকারের কেসের সঙ্গে মেরিনা হোটেলের কি সম্পর্ক? বেশ গুরুতর সম্পর্ক। ঘটনার রাতে নিলয় সরকার বউ বাচ্চা নিয়ে মেরিনা হোটেলে খেতে গেছিলেন, আর তার 2-1 দিন পর থেকেই ওর মনে হচ্ছে ওকে কেউ ফলো করছে। কিন্তু আমি যতদূর জানি নিলয় সরকার তো একদম ছাপোষা লোক, তার সঙ্গে এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি। সেই জন্যই তো মেরিনা হোটেলে যাওয়া দরকার। তাছাড়া ওই নিলয় সরকার সম্বন্ধেও খানিকটা খোঁজ খবর নেওয়া দরকার। ভদ্রলোক আমাদের যা বলছেন সবটাই সত্যি কিনা সেটাও তো জানা জরুরি। সে আমি ইতিমধ্যেই খানিকটা খোঁজ খবর নিয়েছি, বুঝলি। ওখানে কিন্তু কোনো গড়বড় নেই। ভদ্রলোক নিজের সম্পর্কে যা বলছেন সেসব কিন্তু একদম সত্যি। বেশ, তাহলে তুই হোটেল মেরিনার ব্যাপারটা একটু দেখ। দাঁড়া, সুজয়দার সাথে আমি কথা বলে রাখবো, বুঝলি। সুজয়দা বলতে? আরে আমার সেই পরিচিত ভদ্রলোক, এই মেরিনা হোটেলে প্রায় বছর 10 হলো কাজ করছেন, বেশ উঁচু পদে আছে। কিন্তু এখনই একবার ফোন করে দেখ না। এখন?
আচ্ছা দাঁড়া, বলছিস যখন তখন সুজয় বসু, এই তো। হ্যাঁ প্রণয়। হ্যাঁ হ্যালো সুজয় দা, বলো ওদিকের ব্যাপার কিছু এগোলো? আরে তদন্ত চলছে দাদা, আশা করি খুব তাড়াতাড়ি। যাকে শুনুন না, বলছিলাম আমার ওই বন্ধু আছে না, আরে দিগন্ত, ও তো প্রাইভেট ইনভেস্টিগেটর, ওরই কিছু আর কি ইনফরমেশনের ব্যাপারে আমি ওই আপনাকে ফোন করছিলাম আর কি। না এদিকেও আসলে কি হলো, এদিকেও ওরা আসছে, মানে পুলিশ আসছে এবার। দীর্ঘ কথাবার্তার পর সুজয় বসু খানিক কুণ্ঠার সঙ্গেই জানালেন মালিকের সঙ্গে কথা না বলে কিছু বলা যাবে না, আর আপাতত মালিকের রাজি হওয়ার কোনো সম্ভাবনা তিনি অন্তত পক্ষে দেখতে পাচ্ছেন না। কেন? কারণ পুলিশ অলরেডি তদন্ত চালাচ্ছে। আচ্ছা তুই স্পিকারটা একবার অন করতো ফোনের। আচ্ছা দাঁড়া দাঁড়া, এই সুজয় দা, এই স্পিকার অন করছি, এই যে দিগন্ত আছে, এই বল। হ্যালো সুজয় বাবু, নমস্কার, আমি দিগন্ত দেব, প্রণয়ের বন্ধু। ও আমার যাওয়ার কথাই বলছিল। হ্যাঁ বলুন, মানে আমি অত্যন্ত দুঃখিত যে। না না, নো প্রবলেম, আপনি আগে ভদ্রলোককে একবার বলে দেখুন। পুলিশ যেভাবে তদন্ত করছে ওরা করুক, করবেও। আমি আসলে একেবারে অন্যভাবে ভাবছি। একটা চেষ্টা করতে তো দোষ নেই, কি বলেন? বিষয়টা যত তাড়াতাড়ি নিষ্পত্তি হবে হোটেলের পক্ষে ততই তো মঙ্গলের, তাই না? আচ্ছা বেশ, আমি কথা বলে দেখছি কতটা কি করা যায়, প্রণয়কে জানিয়ে দেবো। অনেক ধন্যবাদ, শীঘ্রই দেখা হচ্ছে। কিছুক্ষণ পরে সুজয় বসু ফোন করে জানালেন তার মালিক রাজি হয়েছেন। হ্যাঁ দিগন্ত বাবু, হোটেলের তরফ থেকে আপনাকে সব রকম ভাবে সাহায্য করা হবে। সো কাইন্ড অফ ইউ মিস্টার বাসু, থ্যাংক ইউ সো মাচ। তবে একটা ব্যাপার, কোনো গেস্টকে কোনো রকম বিরক্ত করা চলবে না। প্রশ্নই ওঠে না, নিশ্চিন্ত থাকুন। আর হোটেলের যাতে কোনো বদনাম না হয় সেই বিষয়ে খানিক সতর্ক থাকবেন। অবশ্যই, এ তো আমার কর্তব্যের মধ্যেই পড়ছে। আরেকটা বিষয়, নেকলেস উদ্ধার হলে আপনাকে ভালো রকম পারিশ্রমিক দিতেও কোনো আপত্তি নেই মালিকের। পারিশ্রমিকের প্রসঙ্গটা এখন থাক, আগে কাজটা হোক, তারপর না হয় এই বিষয়ে কথা বলা যাবে, কেমন? আচ্ছা রাখছি। হ্যাঁ রাখলাম, থ্যাংক ইউ। সুজয়বাবুর সঙ্গে কথা বলে ঠিক হলো দিগন্ত পরদিন বিকেল 4টে নাগাদ মেরিনা হোটেলে যাবে। প্রণয়ের সঙ্গে যেতে পারবে না, সে সময় তার অন্য ডিউটি আছে। পরদিন কলেজ থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ল দিগন্ত। মেরিনা হোটেলের বেশ খানিকটা দূরে ট্যাক্সি থেকে নামল। তারপর এদিক ওদিক উঁকি মেরে হোটেলটার চারদিকে চোখ বুলিয়ে নিল। হোটেলটার বাইরের দিকটা ভীষণই মসৃণ, সেই অর্থে পাইপ বেয়ে নামারও সুযোগ নেই। সহজেই অনুমান করা যায় নেকলেসটি যেই চুরি করে থাকুক, 7th ফ্লোর থেকে বাইরের দিকে নামা তার পক্ষে অসম্ভব। তাছাড়া এসব জায়গায় নিশ্চিত সিসিটিভি থাকবে। এমন অবান্তর কার্যকলাপ করতে দেখলে যে কেউ সন্দেহ করবে। বাকিটুকু পথ অন্য মনস্কভাবে হাঁটতে হাঁটতে হোটেলে ঢুকল দিগন্ত। দিগন্তর আগমনের পূর্বাভাস আগে থেকেই মেয়েটির কাছে ছিল। রিসেপশনে নিজের পরিচয় দিয়ে সুজয় বসুর নাম বলতেই রিসেপশনিস্ট মেয়েটি মিষ্টি হেসে মিস্টার বসুর ঘরটি দেখিয়ে দিল। রিসেপশনের পেছনে লম্বা করিডোর, একটু এগোলেই ডান হাতে ঘর, নেম প্লেটে লেখা এস বাসু। নক করতেই ভেতর থেকে একখানা দরাজ কণ্ঠস্বর ভেসে এলো, কাম ইন। দরজা ঠেলে ভেতরে ঢুকল দিগন্ত। মাঝারি মাপের ঘর, নভেম্বরের শেষেও এসি চলছে, সেজন্যই গোটা ঘরের মধ্যে বেশ একটা হিম হিম ভাব। নমস্কার, দিগন্ত দেব। আরে আসুন আসুন, ভেতরে আসুন। দাঁড়িয়ে কেন, বসুন। প্রণয় আসলে আমার পাড়ার ছেলে, ওর রিকোয়েস্ট রাখতে না পারলে ভীষণ আফসোস হতো। ভাগ্যিস মালিক রাজি হয়ে গেলেন। কর্তার ইচ্ছেই কর্ম, বুঝলেন কি না? তা আপনি কি মশাই গোয়েন্দা নাকি? পেশার কথা যদি বলেন, আমি একটা কলেজে বাংলা পড়াই, তবে গোয়েন্দাগিরিতে আমার কিঞ্চিত আগ্রহ আছে। টুকটাক কাজও করেছি এর আগে। আচ্ছা আচ্ছা, আমি আবার পুরোদস্তুর চাকরিজীবী। গোয়েন্দা টোয়েন্দা সব গল্পে শুনেছি, সিনেমায় দেখেছি, চোখের সামনে দেখার সৌভাগ্য হয়নি কখনো। দুর্ভাগ্য বলুন। হ্যাঁ,
গোয়েন্দার সাক্ষাৎকে কি আদৌ সৌভাগ্য বলা চলে? ঠিক ঠিক ঠিক, তা ঠিক তা ঠিক। সুজয় বসুকে দিগন্তর বেশ ভালোই লাগলো। 5 তারা হোটেলে চাকরি করেন, জামাকাপড় খুবই টিপটপ, সর্বাঙ্গে আভিজাত্যের ছাপও স্পষ্ট, কিন্তু ভদ্রলোকের মধ্যে একটা বেশ দিল খোলা ভাব আছে। আচ্ছা, মিসেস টুন্ডা যে ঘরটায় ছিলেন সেটা কি একবার দেখা যায়? মিসেস টুন্ডা মানে 705 নম্বর ঘর, তাই তো? মনে হচ্ছে দেখা যাবে। ওই ঘরে যার বুকিং আছে তিনি সন্ধ্যের ফ্লাইটে আসবেন। দাঁড়ান, তাও একবার কনফার্ম করে নিচ্ছি। ইন্টারকমের বোতাম টিপে কথা বললেন সুজয় বসু, তারপর হাসি মুখে মাথা নেড়ে বললেন, আচ্ছা শোনো, 705-এর যিনি আসবার কথা তিনি তো সন্ধ্যেবেলা আসবেন। এবারে তুমি একটু দেখো তো ঘরটা খালি আছে কিনা। হ্যাঁ স্যার, খালি আছে। খালি আছে? ব্যাস ব্যাস, ঠিক আছে, ওকে, হয়ে গেছে, ঘর খালি। আগে চলুন আপনাকে ঘরটা দেখিয়ে আনি। লিফটে করে 8 তলায় উঠে 5 নম্বর ঘর, মস্ত সুইট। ঢুকেই বেশ একটা ছড়ানো বসার জায়গা, ভারী সোফা দিয়ে সাজানো, একপাশে একটা খাবার টেবিল, কোনায় ফ্রিজ, তারপর শোবার ঘর, পাশে একটা ছোট ড্রেসিং ইউনিট। আচ্ছা সুজয়বাবু, ঘটনাটা ঠিক কি ঘটেছিল আমাকে একবার বলুন তো। আমি যতদূর শুনেছি, মিসেস টুন্ডা ব্যাংকুয়েট হল থেকে বেরোন 9:15 নাগাদ, বেরিয়ে সোজা নিজের ঘরে আসেন। ও হ্যাঁ, আসার সময় রিসেপশনে কফির জন্য বলেছিলেন। ওর নাকি রাতে ডিনারের পর কফি খাওয়ার অভ্যেস। সেই মতো মিনিট 20 বাদে আমাদের এক বেয়ারা কফি নিয়ে যায়। বেয়ারার নাম? ইসমাইল। আচ্ছা, তারপর বলুন। বেশ কয়েকবার বেল বাজানোর পরও মিসেস টুন্ডা দরজা না খোলায় ইসমাইল নিচে গিয়ে খবর দেয়। ডুপ্লিকেট চাবি নিয়ে দরজা খোলার পর দেখা যায় সোফার ওপর প্রীতি টুন্ডা অজ্ঞান হয়ে পড়ে আছেন। নেকলেসটা যে নেই সেটা কি তখনই জানা গেল? না না, আমরা তো স্বাভাবিকভাবে ওসব টেরই পাইনি। ইনফ্যাক্ট আমরা তো তখন ওকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমাদের এখানে একজন ডক্টর আছেন, তাকে তক্ষুনি ডেকে আনা হয়। তারপর মিসেস টুন্ডার জ্ঞান ফিরল, তাই তো? হ্যাঁ, আর জ্ঞান ফিরতে মিসেস টুন্ডা নিজেই আগে নেকলেসের খোঁজ করলেন। তখনই তো জানা গেল যে নেকলেসটা উধাও। নেকলেসটা উনি শেষ কোথায় রেখেছিলেন জানা গেছে? প্রীতি টুন্ডা বলেছিলেন ঘরে ফিরে নেকলেসটা খুলে ড্রেসিং ইউনিটের ওপর রেখেছিলেন। তার খানিকক্ষণ বাদে বেল বাজে, কফি এসে গেছে ভেবে উনি দরজাটা খুলে দেন। তারপরে ওনার কিছু মনে নেই। যে লোকটা ঘরে ঢুকেছিল তার সম্বন্ধে কিছু বলতে পেরেছিলেন? না, বিশেষ কিছুই বলতে পারেননি। আর অবশ্য কারণও আছে। কি কারণ? লোকটা সম্ভবত ক্লোরোফর্ম লাগানো রুমাল দিয়ে ওর মুখটা চেপে ধরেছিল, তাই খুব একটা সময় তিনি পাননি। তবে এক ঝলকে তিনি এটুকু দেখেছিলেন, লোকটা বেয়ারার পোশাক পরা ছিল। তাহলে কি বেয়ারাদের মধ্যে কেউ কাজটা করেছে বলে আপনার মনে হয়? না, মনে হয় না। এ ব্যাপারে আমি নিশ্চিত বলতে পারেন। এতখানি জোর দিয়ে কি করে বলছেন? কারণ বেয়ারাদের একটা পোশাক আমরা পরে ওই ফ্লোরের লন্ড্রি গাড়ির মধ্যে পাই। লন্ড্রি গাড়ি বলতে? প্রত্যেক ফ্লোরে যেসব জিনিস কাচতে যাবে সেগুলো রাখার জন্য একটা লন্ড্রি গাড়ি থাকে। চাদর, তোয়ালে আর যা সব রোজ রোজ বদলাতে হয় সেগুলো তাতে সাজানো থাকে। ময়লা জিনিস বদলে পরিষ্কার জিনিসটা দিয়ে দেওয়া হয়। বেশ, তারপর? তো এই ফ্লোরের লন্ড্রি ব্যাগে আমরা একটা বেয়ারা ড্রেস আর একটা রুমাল পেয়েছিলাম। ড্রেসটাই নিশ্চয়ই আপনাদের হোটেলের লোগো ইত্যাদি সব ছিল? নকল ড্রেস, এমব্লেমটা আলাদা, তবে চট করে দেখলে বোঝা কঠিন। রাইট। পোশাকটা কি কিছুতে মোড়া ছিল? হ্যাঁ, একটা প্লাস্টিকের প্যাকেটে। তার মানে মিসেস টুন্ডা যাতে সহজেই দরজাটা খুলে দেন সেজন্যই বেয়ারার পোশাকটা ব্যবহার করা হয়েছিল। তাছাড়া ফ্লোরে অন্য কারোর সঙ্গে দেখা হয়ে গেলেও কারোর সন্দেহ হবে না। বোঝাই যাচ্ছে মিস্টার বসু, কাজটা করার জন্য যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে। হ্যাঁ মশাই, আমারও মনে হয়েছে বেশ পাকা মাথার কাজ। পুরো ঘরটা আরেকবার ভালো করে ঘুরে দেখে দিগন্ত বলল, আচ্ছা সুজয়বাবু, ফ্লোরের এই উইংটার অন্য ঘরগুলোই সেদিন যারা ছিলেন তাদের ডিটেলসটা আমার দরকার। কোনো অসুবিধে নেই, নিচে আমার ঘরে চলুন, নাম ঠিকানা সব দিয়ে দেবো। বেশ। সিকিউরিটির জন্য আপনাদের নিশ্চয়ই সিসিটিভির ব্যবস্থা আছে, সেখানে কি দেখা গেছে সেটা কি জানা সম্ভব? সিসিটিভি থাকে কমন প্লেসে, এখানে যেমন লিফটের সামনে আছে, কিন্তু সেই ফুটেজও আমরা খুঁটিয়ে সেদিন দেখেছি, পুলিশও দেখেছে, তাতে কিছুই পাওয়া যায়নি। তাও যদি আপনাদের অসুবিধা না থাকে আমি একবার দেখতাম আর কি। কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি বরং আপনাকে একটা কপি করে দেবো খন।
সো কাইন্ড অফ ইউ। এইভাবে বলবেন না, যতই হোক আপনি তো আমাদের হোটেলের মর্যাদা রক্ষারই চেষ্টা করছেন। 8তলা থেকে নেমে দুজনে এসে সুজয় বসুর ঘরে বসল। আচ্ছা, চা খাবেন তো? মেরিনার চা কিন্তু বিখ্যাত, ফার্স্ট ফ্লাশ দার্জিলিং টি। সুনাম তো শুনেছি, কিন্তু চুমুক দেওয়ার সৌভাগ্য এখনো হয়নি। দাঁড়ান দাঁড়ান। নমস্তে, রুম সার্ভিস স্পিকিং। হ্যালো। ইয়েস স্যার। বাসু বলছি, আমার ঘরে 2 কাপ দার্জিলিং ফার্স্ট ফ্লাশ পাঠিয়ে দাও তো। শিওর স্যার, পাঠাচ্ছি। বেয়ারা চা দিয়ে যাওয়ার পর সুজয় বসু যখন পট থেকে কাপে চা ঢাললেন, তখন তার সোনালি রং আর সুগন্ধেই মন ভরে গেল দিগন্তর। ততক্ষণে নিজের ল্যাপটপে 14ই নভেম্বর মিস টুন্ডার ঘরের আশেপাশে কারা ছিলেন তার তালিকা বার করে ফেলেছেন সুজয়বাবু। 705-এর দুপাশে, মানে 704-এ ছিলেন মিস্টার কেজরিওয়াল, সস্ত্রীক বয়স্ক মানুষ, হায়দ্রাবাদে থাকেন, আমাদের অনেক দিনের ক্লায়েন্ট। কলকাতায় আসলে মরিনাতেই ওঠেন। দাঁড়ান এক সেকেন্ড, আমি একটু নোট করে নেব। বেশ তো। অন্য পাশে 706-এ ছিলেন মিস্টার দাসগুপ্তা, ইনি ব্যাংকে চাকরি করেন, অফিসের কাজে দিল্লি থেকে কলকাতায় এসেছিলেন। চেক ইন আর চেক আউটের ডেটটাও যদি বলে দেন খুব সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, 704 আর 706 দুটো ঘরেই চেক ইন হয়েছিল 14 তারিখে। কেজরিওয়াল ঘর ছেড়েছেন 16ই নভেম্বর, দাসগুপ্তা ঘর ছাড়েন তার পরের দিন, মানে 17ই নভেম্বর। বেশ, তারপর? এছাড়া 707-এ ছিলেন মিস্টার রাওয়াল, এসেছিলেন মুম্বাই থেকে, দ্য ফিনেস নামের একটা কোম্পানিতে চাকরি করেন। কলকাতায় আসার হেতু? অফিসের কাজেই কলকাতায় এসেছিলেন। বাপরে, ওই একই দিনে এতজনকে অফিসের কাজে কলকাতা আসতে হয়েছিল? আচ্ছা, অফিসে খোঁজ নিয়ে দেখেছেন? হ্যাঁ, মানে আমরা খোঁজ নিইনি, তবে মিস্টার রাওয়ালের অফিসের যে নাম্বার দেওয়া ছিল সেখানে ফোন করে ভেরিফাই করেছে পুলিশ। ভদ্রলোক নাকি প্রায় বছর 10 এই কোম্পানিতে সুনামের সঙ্গে কাজ করেছেন। বেশ বেশ, এবার 703? হ্যাঁ, 703-এ ছিলেন মিস্টার গোমস, ইনিও সস্ত্রীক, ভোপালের বাসিন্দা। অফিসের কাজের সূত্রে কলকাতায়? না না, আত্মীয়ের বিয়ে উপলক্ষে এসেছিলেন। তাও ভালো। 702-এ ছিলেন দিল্লির মিস্টার অ্যান্ড মিসেস হোসেন, তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, এখন রিটায়ার্ড, দিল্লিতে নিজেদের বাড়ি আছে, বোধহয় কলকাতা ঘুরে দেখতেই এসেছিলেন। আচ্ছা, বেশ। 701 খালি ছিল সেদিন। ওপাশে 708-এ ছিলেন একজন বিদেশি ভদ্রলোক, মিস্টার বাটসন, জার্মানি থেকে এসেছিলেন, ইনি অবশ্য এখনো আছেন। কলকাতা আগমনের কারণ? বিখ্যাত তেল কোম্পানি ওয়েল গ্যাসের অতিথি হিসেবে মিস্টার বাটসন কলকাতায় এসেছেন। এছাড়া 709-এ ছিলেন মিস্টার মইদুল, বাংলাদেশের লোক, ডাক্তার দেখাতে এসেছিলেন। ডাক্তার দেখাতে? তার মানে উনি আগে ওই হোটেলে উঠেছেন নিশ্চয়ই? হ্যাঁ, মইদুল বাবু আমাদের অনেক দিনের চেনা। আর 710-এ, ও ইয়েস, 710-এ সেদিন ছিলেন মিস্টার প্রসাদ নামের এক ব্যক্তি, তার সম্বন্ধে বিশেষ কিছু জানা যায়নি, ইনি পরের দিনই সকালে হোটেল ছেড়ে দেন। যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেটা পুলিশ সুইচড অফ পেয়েছে, বাড়ির ঠিকানা দেওয়া আছে ভাগলপুরের, কিন্তু এখনো পর্যন্ত সেখানেও ভদ্রলোককে ট্রেস করা যায়নি। ইন্টারেস্টিং। সেদিন রাতে ভদ্রলোক তো ছিলেন, পুলিশ তাকে? হ্যাঁ, সেদিন রাতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছিল, সন্দেহজনক তখন কিছু পাওয়া যায়নি। তার মানে আপনার কথা অনুযায়ী এদের সবার ওয়্যারঅ্যাবাউটস পুলিশ ভেরিফাই করেছে, তাই তো? আগে হ্যাঁ, আর একমাত্র মিস্টার প্রসাদ ছাড়া কারুর ক্ষেত্রে কোনো গোলমাল পাওয়া যায়নি। আচ্ছা সুজয়বাবু, এরা প্রত্যেকেই কি আগে থেকে ঘর বুক করে রেখেছিলেন? মোস্টলি তাই হয়, অ্যাডভান্স পেমেন্ট করে মেইলে বুকিং করে রাখেন সবাই। মিসেস টুন্ডা কবে ঘর বুক করেছিলেন? প্রথমে ঘর বুক করা হয়েছিল 1 নভেম্বর, তবে তখন ঠিক ছিল মিস্টার টুন্ডাও আসবেন, তাই ডাবল অকুপেন্সি বুক করা হয়। পরে মিস্টার টুন্ডা অসুস্থ হয়ে পড়ায় ওরা চেঞ্জ করে সিঙ্গেল অকুপেন্সি করেন। এক্স্যাক্ট কোন তারিখে এই চেঞ্জটা হয়েছিল বলতে পারবেন? নিশ্চয়ই, 10ই নভেম্বর। হ্যাঁ, 10ই নভেম্বর সিঙ্গেল অকুপেন্সি করা হয়। গুড। এবার বলুন, বাকিদের মধ্যে কেউ কি 10 তারিখের পরে ঘর বুক করেছিলেন? দাঁড়ান, বাকিদের মধ্যে 1, 2, 3, 4, হ্যাঁ মোট 4 জন।
মিস্টার দাসগুপ্তা, রাওয়াল, গোমস আর আপনার প্রসাদ। ও, সন্দেহভাজন বলে মিস্টার প্রসাদ আমার হয়ে গেলেন। ধুর, কি যে বলেন আপনি। আচ্ছা, এদের মধ্যে কারোর কি কোনো স্পেসিফিকেশন ছিল, মানে বিশেষ কোনো নাম্বারের ঘর দরকার বা এরকম টাইপের কিছু? এটা তো আমি বলতে পারবো না মশাই, জিজ্ঞাসা করে দেখছি। তবে এসব জায়গায় এমনটা কিন্তু খুব কমন ব্যাপার। মানে হামেশাই বহু লোকজনের সংখ্যা নিয়ে বাতিক থাকে, বিশেষ করে বিজনেসম্যানদের। লাকি নাম্বারের ব্যাপারে তাদের ভারী মাথা ব্যথা। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন, আমি এই বিশেষ চাহিদার ব্যাপারগুলো খোঁজ নিয়ে এসে আপনাকে জানাচ্ছি। সুজয়বাবু দিগন্তকে বসিয়ে রেখে বেরিয়ে গেলেন। ইতিমধ্যে কপালে চিন্তার ভাঁজ জন্মেছে দিগন্তর। অপনয়নের এই অঙ্কটা কি আদৌ শেষমেশ মিলবে? সন্দেহের তালিকা থেকে এক একজনকে বাদ দিতে দিতে আসল শিকারের কাছে পৌঁছতে হবে। এসবের চক্করে চমৎকার ফার্স্ট ফ্লাশটাও আগাগোড়া তৃপ্তি করে চুমুক দেওয়া হলো না দিগন্তর। স্বচ্ছ কাঁচের কাপের তলানিতে ঠান্ডা হয়ে পড়ে আছে বেশ খানিকটা। সেদিকে তাকিয়ে আকাশ কুসুম চিন্তায় ডুব দিল দিগন্ত। সুজয় বসু যে কখন ফের ঘরে ফিরে এসেছে খেয়ালই করেনি। 3 জন মশাই। হ্যাঁ, আরে ওই দাবি দাওয়া ছিল আর কি, মোট 3 জনের। বুঝতে পারছেন তো সুপারস্টিশন কি প্রবল। কে কে? প্রথমত মিসেস টুন্ডা, একেবারে শুরুতেই তার তরফ থেকে বলা ছিল বিজোড় সংখ্যার ঘর দিতে হবে। বেশ। দ্বিতীয় ব্যক্তি মিস্টার রাওয়াল, তার নাকি লাকি নাম্বার 7, 707 নম্বর ঘর পেয়ে তিনি ভারী খুশি হয়েছিলেন। আর 3 নম্বর মিস্টার মইদুল, তিনি অবশ্য আলাদা করে কোনো নম্বরে চক্করে যাননি, সরাসরি 7th ফ্লোরেই ঘর দিতে বলেছিলেন। ইন্টারেস্টিং। আচ্ছা মিস্টার দেব, আপনার কি মনে হচ্ছে হোটেলের গেস্টদের মধ্যেই কেউ নেকলেসটা নিয়েছে নাকি? সেটাই তো খুব স্বাভাবিক মিস্টার বসু, তাই না? বাইরের কারোর পক্ষে হোটেলের ভেতর ঢুকে নেকলেসটা চুরি করে অত সহজে বেরিয়ে যাওয়া খুব কঠিন ব্যাপার। অসম্ভবও বলতে পারেন। আসলে আমারও তাই মনে হচ্ছিল, কিন্তু পুলিশ সেদিন প্রত্যেক গেস্টের ঘরে তন্ন তন্ন করে তল্লাশি করেছে, কোথাও কিচ্ছু পাওয়া যায়নি। সেটাই তো আশ্চর্য লাগছে। যতদূর শুনেছি সেদিন বাইরের লোক যারা এসেছিলেন তাদের সবাইকেও নাকি আপনারা সার্চ করিয়েছিলেন? হ্যাঁ, প্রত্যেককে। ব্যাপারটা জানাজানি হয় মোটামুটি মিনিট 15-র মধ্যে, তখনই গেটে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছিল। রাইট, ঠিক আছে, আপাতত এইটুকুতেই চলবে। পরে কোনো প্রয়োজন হলে কিন্তু ফের আপনাকে বিরক্ত করব। কি যে বলেন মশাই। ও হ্যাঁ, সিসিটিভি ফুটেজের কপিটাই পেন ড্রাইভে দেওয়া আছে। রাইট, ফুটেজটা বরং একবার দেখে নেওয়া যাক। আচ্ছা, আপনি তো লোকগুলোকে চেনেন বোধহয়? হ্যাঁ হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা, এই হচ্ছে মিস্টার রাওয়াল, আর ইনি মিসেস টুন্ডা, আর ইনি হচ্ছেন মিস্টার মইদুল। সুজয় বসু রীতিমতো সময় নিয়ে ফুটেজ থেকে আলাদা আলাদা ঘরের বাসিন্দাদের চিনিয়ে দিলেন। তারপর বেঁটে ডায়েরি, পেন ড্রাইভ আর মাথায় একগাদা চিন্তার জট নিয়ে বাড়ির পথ ধরল দিগন্ত। অঞ্জলি অফিস থেকে যখন বাড়ি ফিরল ততক্ষণে ল্যাপটপের সামনে দিগন্ত রীতিমতো ধ্যানমগ্ন। দ্বিতীয় ব্যক্তি যে দরজা খুলে ঘরে ঢুকেছে সেইটুকু অবধি ওর ইন্দ্রিয়ে পৌঁছায়নি। কি দেখছো অত মন দিয়ে? মেরিনা হোটেলের 7th ফ্লোরে সিসিটিভি ফুটেজ। গুরুত্বপূর্ণ কিছু নজরে এলো? কিছু ইন্টারেস্টিং পয়েন্টস। কিরকম ইন্টারেস্টিং শুনি? এই যেমন ধরো, মিসেস টুন্ডা ঘরে ফেরার পর তার ফ্লোরের প্রতিবেশীদের মধ্যে কে কে ঘর থেকে বেরিয়েছিলেন। যে হার চুরি করেছে সে তো আর ঘর থেকে নাও বেরোতে পারে। হলো না, তাকে ঘর থেকে বেরোতেই হবে, কারণ ঘটনাটা জানাজানি হলেই ঘর সার্চ হবে। তার আগেই জিনিসটা সরানো দরকার। ওই দেখো প্রীতি টুন্ডা লিফট থেকে বেরোচ্ছেন, ঘড়িতে দেখাচ্ছে 9:25। বেশ। তারপর এই দেখো, এই যে 9:28 আমরা দেখছি লিফট থেকে বেরোলেন মিস্টার আর মিসেস গোমস, তার মানে বিয়ে বাড়ি থেকে ফিরলেন। এবার এই দেখো 9:32 লিফটের কাছে এসে দাঁড়ালেন মিস্টার প্রসাদ, নেমে গেলেন, হাতে একটা ছোট ব্যাগ আছে। ব্যাপারটা সন্দেহজনক।
তবে 9:25 থেকে 32, মানে মধ্যিখানে মোটে 7 মিনিট। তার মধ্যে নেকলেস ছিনিয়ে নিজের ঘরে গিয়ে পোশাক বদলে সেই পোশাক লন্ড্রি গাড়িতে চালান করে বেরোনো বেশ কঠিন। একেবারেই অসম্ভব। না, এক্ষেত্রে অসম্ভবটা বলা যায় না। এবার দেখো, 9:35 লিফটের সামনে এলেন মিস্টার মইদুল, দাঁড়িয়ে আছেন। এরপর মিস্টার রাওয়াল এলেন, সময় 9:36। দুজনে একসঙ্গেই লিফটে করে নামলেন। কিন্তু দুজনের হাতই তো খালি। খালি হাতেই নামলেন। এরপর 9:40 একজন বেয়ারা কফি ট্রে নিয়ে লিফট থেকে বেরোলো। নিশ্চিত মিসেস টুন্ডার জন্যই কফি নিয়ে যাচ্ছিল। তার মানে রইল হাতে 3। রাওয়াল, মইদুল আর প্রসাদ, তাই তো? কিন্তু মইদুলকে সুজয়বাবুরা অনেকদিন ধরে চেনেন। অবশ্য তার জন্য তাকে সন্দেহের তালিকা থেকে কোনোভাবেই বাদ রাখা যায় না। তবে ঘর থেকে বেরিয়ে এই 3 জন গেলেন কোথায় সেটা জানা জরুরি। আর হ্যাঁ, নিলয় সরকারের একটা ছবি লাগবে। অঞ্জলি, যতদূর মনে হচ্ছে কাল আরেকবার মেরিনাতে যেতে হবে। সামথিং ইজ। দিগন্তর কপালে ভাঁজ দেখে অঞ্জলি বুঝতে পারল সে ক্রমশ চিন্তার গভীরে ডুবে যাচ্ছে। এখন ওকে বিরক্ত করা ঠিক হবে না, তাই আর কথা না বাড়িয়ে পাশের ঘরে চলে গেল। দুজনের ফের দেখা হলো রাতে খাবার টেবিলে। এই সমস্ত দিনগুলোয় দিগন্তকে ধরে বসিয়ে না খাওয়ালে খালি পেটেই রাত কাবার করে দেবে। অঞ্জলি দেখল খাবার টেবিলেও খালি হাতে আসেনি দিগন্ত। কি একটা বস্তু প্রিন্ট করে এনে চেয়ারে বসলো দিগন্ত। বলছি, খেয়ে দিয়ে আবার কাজে মন দিলে হতো না? কি মন কি অমন নিয়ন্ত্রণে থাকে? তুমি তো জানোই। তা হাতে ওটা কি? সপরিবারে নিলয় সরকার। এর মধ্যে ছবি আনিয়ে প্রিন্ট আউট করে ফেললে? অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি অঞ্জলি। ঢিমে তালে এগোলে যে তার নাগাল পাওয়া যাবে না। ওই শুরু হলো হেয়ালি। অপরাধী গারদে না যাওয়া অব্দি এই চলবে। এবার দেখি ছবিটা, দেখি। নাও। আরে ফোন করে বললাম মেলে ছবিটা পাঠাতে, তারপর জাস্ট কন্ট্রোল পি। এই ভদ্রলোকের স্ত্রীকে বেশ দেখতে তো। মেয়েটিও ভারী মিষ্টি। মেয়েটি সত্যিই মিষ্টি, কিন্তু তোমার সামনে বসে ভদ্রলোকের স্ত্রীর প্রশংসা বোধহয় ধম্মে সইবে না। মরণ, মাঝে মধ্যে তোমার যে কি হয়। এই শোনো না, সিসিটিভির ফুটেজটা দেখতে গিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস চোখে পড়লো। কেমন ইন্টারেস্টিং শুনি? এই রাওয়াল ভদ্রলোক মিসেস টুন্ডা ঘরে ফেরার মিনিট 2 আগে ফিরেছিলেন। প্রথমে আমি এটা খেয়াল করিনি। তাছাড়া মিস্টার দাশগুপ্তও ফিরেছেন মিনিট 5 আগে, তবে তিনি আর ঘর থেকে বেরোননি। ঠিক আছে, তুমি আপাতত তোমার সমস্ত ইন্টারেস্টিং জিনিস বাদ দিয়ে এই বোরিং রুটি আর আলু সয়াবিনের তরকারিতে মন দাও। বলছি, শেষ পাতে একটা মিষ্টি যদি। দাঁড়াও, এনে দিচ্ছি। তবে তুমি কি আর একটায় থামবে? আরে ভোর 5:30টায় জগিং করতে যাই কি জন্য? আশ্চর্য। পরদিন কলেজ থেকে ফেরার পথে দিগন্ত সুজয় বসুকে ফোন করলো। তার খানিক বাদেই গিয়ে হাজির হলো মেরিনা হোটেলে। নতুন কিছু ক্লু পাওয়া গেল নাকি? মিস্টার মেটা, মানে আমাদের মালিক, আর জিজ্ঞাসা করছিলেন। একটা সরু সুতোর মতো আভাস পাওয়া গেছে বলে মনে হচ্ছে। হতেই হবে মশাই, সরু সুতো দিয়েই তো বড় মাছ খেলিয়ে তুলবেন। এখন বলুন দেখি, কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি? সিসিটিভি ফুটেজ অনুযায়ী ঘটনার পর রাওয়াল, প্রসাদ আর মইদুল সাহেব ঘর থেকে বেরিয়েছিলেন। তারা কোথায় গেছিলেন সেটা একটু জানা দরকার। আর প্রীতি টুন্ডা যখন পার্টি থেকে ফেরার সময় কফির অর্ডার দেন, তখন ওর প্রতিবেশীরা কেউ কাছাকাছির মধ্যে ছিলেন কিনা সেটা জানতে পারলেও ভালো হতো। এই দুটো আপনাকে একটু ব্যবস্থা করতে হবে। বেশ, ওই রাতে রিসেপশনে যে ভদ্রমহিলা ছিলেন তার সঙ্গে একবার কথা বলে নিচ্ছি, আর সিসিটিভি ফুটেজেও একবার চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে। রিসেপশনের ভদ্রমহিলা এবং সিসিটিভি ফুটেজের যৌথ সিদ্ধান্তে বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্যই জানা গেল। প্রীতি টুন্ডা যখন কফির অর্ডার দেন, মিস্টার রাওয়াল সেই সময় লাউঞ্জে বসে ফোনে কারোর সঙ্গে কথা বলছিলেন। মিস্টার বাটসনের একজন গেস্ট এসেছিল, তাই তিনিও লাউঞ্জেই ছিলেন।
আরও কয়েকজন ইতস্তত ছড়িয়ে ছিটিয়েছিলেন, কিন্তু তারা কেউই মিসেস টুন্ডার ফ্লোরের নয়। কফির অর্ডার দেওয়ার পর প্রীতি টুন্ডা যখন লিফটের দিকে যাচ্ছিলেন, সেই সময় একজন দৌড়ে এসে তাকে একটা খাম দিয়ে যান। সম্ভবত মিসেস টুন্ডা সেটা নিয়ে আসতে ভুলে গেছিলেন। রিসেপশনিস্ট মহিলা জানালেন, যিনি দৌড়ে এসেছিলেন তিনি নাকি ই গেটেরই অফিসার। মিসেস টুন্ডা তাকে অনেকবার ধন্যবাদ জানান, তার সঙ্গে মিনিটখানেক কথাবার্তাও বলেন। সুজয় বসু লোকটি বেশ করিতকর্মা। যে তিনজন ঘর থেকে বেরিয়েছিলেন, অল্প সময়ে তাদের ব্যাপারেও সমস্ত তথ্য নিয়ে হাজির হলেন। পুলিশের সঙ্গে যা কথাবার্তা হয়েছিল তাতে যতদূর মনে পড়ছে, মইদুল সাহেব গেছিলেন কফি শপে। প্রসাদের সঙ্গে একজনের দেখা করতে আসার কথা ছিল, তাই তিনি লাউঞ্জে অপেক্ষা করছিলেন। যার দেখা করতে আসার কথা ছিল তিনি কি এসেছিলেন? না, তিনি আসেননি। প্রসাদ অনেকক্ষণ অপেক্ষা করে ওপরে চলে আসে। মোটামুটি 10টা নাগাদ একটা ফোন আসে। ফোনে কথা বলে প্রসাদ নাকি বেশ বিরক্তভাবেই উঠে চলে যায়। উপরে আসার পরেই পুলিশের সঙ্গে কথা বলে। আর রাওয়াল? মিস্টার রাওয়াল খেতে গেছিলেন কফি শপের পাশেই আমাদের ক্যান্ডেল লাইট বলে যে রেস্তোরাঁটা আছে সেখানে। ক্যান্ডেল লাইট, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। এই ক্যান্ডেল লাইট শুনে আপনি এমন উত্তেজিত হয়ে উঠলেন কেন বলুন তো? অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। মানে ওই ক্যান্ডেল লাইট। আচ্ছা, ক্যান্ডেল লাইটে সেদিন রাতে যিনি স্টিওয়ার্ড ছিলেন তাকে একবার ডাকা যাবে? নিশ্চয়ই ডাকা যাবে, দাঁড়ান এক্ষুনি ডাকছি। নমস্তে। হ্যালো, বাসু বলছি। হ্যাঁ স্যার, বলুন। সিএল এর সন্দীপকে একবার আমার ঘরে পাঠিয়ে দাও তো। শিওর স্যার, পাঠাচ্ছি। একটু পরেই একজন ছিমছাম চেহারার ছেলে এসে ঘরে ঢুকল। বয়স 30-এর মধ্যেই হবে। চেহারায় বুদ্ধির ছাপ আছে। বোঝাই যাচ্ছে সুজয় বসু হঠাৎ ডেকে পাঠানোয় সে বেশ খানিকটা উদ্বিগ্ন হয়েছে। বসো সন্দীপ। ইনি হলেন মিস্টার দিগন্ত দেব, প্রাইভেট ডিটেকটিভ। আচ্ছা আচ্ছা। ওই নেকলেস চুরির ব্যাপারটা উনি দেখছেন। আপাতত তোমার কাছে উনি কিছু জানতে চান, আর সেই জন্যই তোমাকে ডাকা। আসলে একটা সন্দেহ আমার মনে ঘুরপাক খাচ্ছে। সেটার আদৌ কোনো ভিত্তি আছে কিনা সেটা বোঝার জন্যই আপনার সাহায্য দরকার। আমার কাছে? বেশ, তো বলুন। সিসিটিভির ফুটেজ বার করে মিস্টার রাওয়ালের ছবিটা সন্দীপকে দেখায় দিগন্ত। আচ্ছা দেখুন তো, দুর্ঘটনার রাতে এই ভদ্রলোক আপনার রেস্তোরাঁয় খেতে এসেছিলেন? হ্যাঁ। কটা নাগাদ মনে আছে? ওই মোটামুটি 9:30 হবে। তখন বেশ ভিড় ছিল। ভদ্রলোক কোণের দিকে একটা টেবিলে গিয়ে বসেন। ওর সঙ্গে কেউ ছিল? না, তখন কেউ ছিল না। তবে একটু পরে একজন ভদ্রমহিলা একটি বাচ্চাকে নিয়ে আসেন। এই ভদ্রলোকের আচরণে সেদিন অদ্ভুত কিছু মনে হয়েছিল আপনার? অদ্ভুত? হ্যাঁ, একটা অস্বাভাবিক ব্যাপার ঘটেছিল। ভদ্রলোক খাবারের অর্ডার দিয়েছিলেন, কিন্তু খাওয়া শেষ না করেই হঠাৎ উঠে চলে যান। ভদ্রমহিলার বাচ্চাটা তখনও খাচ্ছিল। ভদ্রলোক ওর রুম নাম্বারে বিলটা পাঠিয়ে দিতে বলে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। আর ভদ্রমহিলার বাচ্চাটা খাওয়া শেষ করে প্রায় আধ ঘন্টা পরে বেরিয়েছিল। বেশ, মিস্টার রাওয়াল সেদিন কতক্ষণ পরে ফিরেছিলেন সুজয়বাবু? অনেকটাই দেরিতে, 11টার পরে। সেদিন ওর ঘরও তো সার্চ করা হয়েছিল নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, উনি ফেরার পর ঘর সার্চ হয়। কোথায় গেছিলেন কেউ জিজ্ঞেস করেনি? হ্যাঁ, জিজ্ঞেস করা হয়েছিল তো। উনি বলেছিলেন ওর কোন এক আত্মীয় নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই খবর পেয়ে তাড়াহুড়ো করে তাকে দেখতে গেছিলেন, কারণ পরের দিন সকালেই মিস্টার রাওয়ালের ফ্লাইট ছিল। আত্মীয়কে কোথায় দেখতে গেছিলেন সে ব্যাপারে কোনো খোঁজ নেওয়া হয়েছিল? মনে হয় না, কারণ উনি যখন হোটেল থেকে বেরিয়েছিলেন তখন তো ব্যাপারটা জানাজানি হয়েই গেছে। তাই গেটে বেরোনোর সময় ওকে খুব ভালো করে সার্চ করা হয়েছিল। আবার ফিরে আসার পর ঘর তল্লাশির সময়ও ওকে ফের ভালো করে সার্চ করা হয়। সে সময় কি আপনি পুলিশের সঙ্গে ছিলেন? ছিলাম। কেন বলুন তো? ভদ্রলোকের মধ্যে কোনো রকম অস্বাভাবিক আচরণ চোখে পড়েছিল আপনার? মিস্টার মেটার নির্দেশে আমি সারাক্ষণই পুলিশের সঙ্গে ছিলাম। জানিনি তো এই ধরনের ঘটনায় গেস্টদের মধ্যে নানা রকম রিয়াকশন হতে পারে। কেউ হয়তো রেগে গেলেন, কেউ বা বিরক্ত হলেন। খুবই সেন্সিটিভ ব্যাপার। মারিনার পুরনো স্টাফ হওয়ার সুবাদে বাকিদের তুলনায় অভিজ্ঞতাও কিঞ্চিত বেশি। আর মিস্টার মেটা আমাকে ভীষণ ভরসাও করেন। যতদূর মনে পড়ছে মিস্টার রাওয়াল খানিকটা ইরিটেটেড হয়েছিলেন, তবে এরকম পরিস্থিতিতে আমার সেটা স্বাভাবিকই মনে হয়েছিল। দিগন্ত এবার পকেট থেকে নিলয় সরকারের ফ্যামিলি ফটোগ্রাফটা বার করে সন্দীপের মুখের সামনে ধরল। আচ্ছা সন্দীপবাবু, দেখুন তো,
এদের আপনি কোথাও দেখেছেন বলে মনে করতে পারেন? স্যার, ছবিটা হাতে নিয়ে দেখতে পারি? আলবাত পারেন। ভালো করে দেখুন, খুব মন দিয়ে দেখুন। কোথাও কখনো কোনোভাবে... আরে হ্যাঁ হ্যাঁ, এই ভদ্রলোককে চিনি তো। কিভাবে চেনেন? ইনি তো সেই রাতে ক্যান্ডেল লাইটে খেতে এসেছিলেন। মানে এরা তিনজনেই সেদিন এসেছিলেন। আপনার তো সেই সাংঘাতিক স্মৃতিশক্তি। দুবেলা ব্রাহ্মী শাক খান নাকি? না মানে কেন বলুন তো? রেস্তোরাঁয় এত লোক প্রতিদিন খেতে আসেন, ঘটনার পরে প্রায় 10-12 দিন কেটে গেছে, আর আপনি একবার এক ঝলক দেখেই বলে দিলেন? না স্যার, ব্যাপারটা ঠিক তেমন না। তাহলে ব্যাপারটা ঠিক কেমন একটু শুনি? সেদিন আসলে একটা মজার ঘটনা ঘটেছিল, তাই আমার মনে আছে। হ্যাঁ, মজার ঘটনাটা তাহলে বলুন। হ্যাঁ বলছি। আসলে সেদিন তো চিলড্রেন্স ডে ছিল, তাই বাচ্চাদের জন্য একটা ম্যাজিক শো হচ্ছিল। সেটা মিটে যাওয়ার পর আমরা সব বাচ্চাকে একটা করে পুতুল উপহার দিচ্ছিলাম। কি পুতুল? মানে কিরকম পুতুল এক্স্যাক্টলি? পুতুল মানে সফট টয় আর কি। তো ওই বাচ্চাটিকে, মানে ভদ্রলোকের মেয়েটিকে, একটা মিষ্টি মতো হাতি দেওয়া হয়েছিল, কিন্তু সেটা তার পছন্দ হয়নি। টেডি বিয়ারের জন্য বায়না করছিল। তারপর আপনি কি করলেন? আমাদের যে বেয়ারা পুতুলগুলো দিচ্ছিল তাকে বলতে সে জানায় যে টেডি বিয়ার নাকি আর নেই, কিন্তু বাচ্চাটা ততক্ষণে কান্না জুড়ে দিয়েছে। আমি ওকে নিয়ে যেখানে পুতুলগুলো রাখা আছে সেখানে যাই, গিয়ে দেখি লাল রঙের একটা টেডি তখনও আছে। আমি ইনফ্যাক্ট প্রদীপকে, মানে এই বেয়ারিটিকে বকাবকিই করি। ও সাফাই গিয়েছিল যে ও নাকি ওই টেডি বিয়ারটা দেখতে পায়নি, কিন্তু কথাটা আমার একেবারে বিশ্বাসই হয়নি। কেন বিশ্বাস হয়নি? কেন? কারণ পুতুলটা একেবারে সামনেই রাখা ছিল। আমার মনে হয়েছিল ও পুতুলটা দিতে চাইছে না। পরে অবশ্য আসল কারণটা জেনে নিজের একটু খারাপই লেগেছিল। আসল কারণটা কি? আসলে এই পুতুলগুলো প্রদীপই বাড়িতে বানায়, আমরা ওকেই অর্ডার দিই। বাজারের থেকে অনেকটা সস্তায় হয়, আর তাছাড়া পুতুলগুলো দেখতেও ভারী সুন্দর। প্রদীপ পরে আমাকে আড়ালে বলেছিল যে ও যখন পুতুল বানাচ্ছিল তখন নাকি ওই লাল টেডিটা ওর ছেলের ভারী পছন্দ হয়েছিল, কিন্তু হোটেলের জিনিস তো গোনাগুনতি, তাই ছেলেকে দিতে পারেনি। ভেবেছিল যদি কেউ না নেয় তাহলে ওর ছেলের জন্য নিয়ে যাবে। নিজেরা পুতুল বানালেও ওরা তো আর ছেলের জন্য পুতুল কিনতে পারে না স্যার। তাই ওকে বকাবকি করে পরে আমার নিজেরই একটু খারাপ লেগেছিল আসলে। কিন্তু আমরাই বা কী করবো বলুন? আসলে আমাদের তো গেস্টকে খুশি রাখাটাই ডিউটি। ঠিকই বলেছেন, আপনার দিক থেকে কর্তব্যে কোনো ত্রুটি নেই। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, মিস্টার রাওয়াল যে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলেন সেটা কি এই ঘটনাটার আগে না পরে? যদ্দূর মনে পড়ছে এই ঘটনার পরে। আচ্ছা, এই ছেলেটি মানে প্রদীপ, ও কি আর কোথাও পুতুল সাপ্লাই দেয়? আরও 2-3টে জায়গায় পুতুল সাপ্লাই দেয় বলে শুনেছি। আমি অবশ্য একটা ডিটেলসই জানি। কোথায় সেটা? উল্টোডাঙায় যে গিফট কর্নার আছে সেখানে প্রদীপ পুতুল সাপ্লাই দেয়। আসলে গিফট কর্নারের মালিক আশিস ঘোষ আমার পরিচিত, আমি ওকে ওখানকার অর্ডারটা পাইয়ে দিয়েছিলাম। আশিস দা অবশ্য ওর কাজে বেশ খুশি। আচ্ছা, অনেক ধন্যবাদ সন্দীপবাবু, আপনি আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। আপনার অনেকটা সময় নষ্ট করে ফেললাম, ক্ষমা করবেন। মা প্লিজ এভাবে বলবেন না। বেশ, আর আশা করি আপনার সঙ্গে যা যা কথাবার্তা হলো সেটা আপনি চতুর্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করবেন না। প্রশ্নই ওঠে না। আমি তাহলে আসি। থ্যাংক ইউ, আসতে পারেন। নমস্কার। কি বুঝলেন দিগন্তবাবু? পরে সেসব বিস্তারিত বলবো সুজয়বাবু, আপাতত আরও দুটো তথ্য দিয়ে আমাকে সাহায্য করতে হবে আপনাকে। উইথ প্লেজার, আপনি বলুন না। তবে তার আগে একটু চা বলি। হ্যাঁ অবশ্যই। আগের দিন অধিক চিন্তায় ফার্স্ট ফ্লাশ ঠান্ডা করে ফেলেছিলাম, আজ পুরো দস্তুর স্বাদ নেব। তবে আপনি কিন্তু আবার অভ্যেস খারাপ করে দিচ্ছেন। নমস্তে। হ্যালো, হ্যাঁ বাসু বলছি। হ্যাঁ স্যার বলুন। দুটো ফার্স্ট ফ্লাশ পাঠিয়ে দিও তো আমার ঘরে। শিওর স্যার, পাঠাচ্ছি। আচ্ছা, এবার বলুন তো কি কি ইনফরমেশন দরকার? 1 নম্বর হলো আপনাদের ওই বেয়ারা প্রদীপের ঠিকানা এবং সম্ভব হলে বাড়ির অ্যাড্রেস। তবে আমি যে ওর সম্বন্ধে খোঁজ খবর নিচ্ছি সেটা যেন ঘুণাক্ষরেও জানতে না পারে। বেশ। আর 2 নম্বর? মিস্টার রাওয়াল এবং মিস্টার প্রসাদ সম্বন্ধে যা যা তথ্য পেয়েছেন, মানে অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, পেশা, যাবতীয় যা কিছু, সমস্তটা আমার লাগবে। কোনো অসুবিধে নেই, সবগুলো একসঙ্গে করে একটা প্রিন্ট আউট দিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, এই প্রদীপ বেয়ারা আপনাদের এখানে কতদিন কাজ করছে? বছর 6 তো বটেই, তার চেয়ে কিছু বেশিও হতে পারে। ছোকরা কাজের চটপটে, তবে মহা ধুরন্ধর। সবসময় কি করে 2 পয়সা বেশি রোজগার করা যায় তাই নিয়ে মাথা ঘামাচ্ছে। ও
অভাব বোধহয় মানুষকে এমন ধুরন্ধরই করে তোলে সুজয়বাবু। তা ঠিকই বলেছেন মশাই। সুজয় বসু প্রদীপের যে ঠিকানাটা দিয়েছিলেন সেটা পাতিপুকুর অঞ্চলের একটা জায়গা, মূলত নিম্নবিত্ত শ্রেণীর মানুষের বসবাস। ছোট ছোট টালি কিংবা অ্যাসবেস্টাসের চালা দেওয়া 2-1 কামরার ঘর, একে অন্যকে অবলম্বন করেই এরা বেঁচে থাকেন। তাই এরকম জায়গায় সবাইকে চেনেন। 2-1 জনকে জিজ্ঞেস করতেই প্রদীপ মণ্ডলের খোঁজ পাওয়া গেল। সুজয়বাবুর কাছ থেকে প্রদীপের ছুটির দিনটা জেনে নিয়ে শনিবার বিকেলে হাজির হয়েছিল দিগন্ত। সৌভাগ্যবশত প্রদীপ বাড়িতেই ছিলেন। পাকশিটে চেহারা, বয়স 40-এর এধার ওধার, আর চোখে শেয়ালের ধূর্ততা। আচ্ছা, প্রদীপবাবু আছেন? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি যাদবপুর থেকে আসছি। আসলে আমার একটা খেলনার দোকান আছে, ভাবছিলাম কম দামের মধ্যে ভালো সফটওয়্যার রাখবো দোকানে। আমার খোঁজ আপনাকে কে দিল? উল্টোডাঙ্গার আশিসবাবুই আপনার সাথে যোগাযোগ করতে বললেন। ও, আশিস দা আপনাকে পাঠিয়েছে? আগে বলবেন তো মশাই। আসুন আসুন আসুন, ভেতরে আসুন, বসুন বসুন। দাঁড়ান, এই আসনটা বসুন। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, আপনি কি নিজেই পুতুল বানান? হ্যাঁ, নিজেই বানাই। বউ আর মেয়ে অবশ্য অনেকটাই সাহায্য করে। আসলে আমি তো খুব বেশি সময় পাই না, কাজে যেতে হয়। ও, আপনি কাজও করেন? কোথায় কাজ করেন? পুতুল বেচে কি আর সংসার চলে বলুন? এই বছর 7 হলো ওই মেরিনা হোটেলে বয়ের কাজ করছি, তাও তো পেরে উঠছি না। খরচা যেন দিন দিন বেড়েই যাচ্ছে জানেন। তারপর আবার মেয়ে আছে, তার তো একটা ঠিকঠাক বিয়ে থা দিতে হবে। ওহ, কি যে করি। কত বড় মেয়ে? এই 15 পা দিয়েছে, ক্লাস 8-এ পড়ে, আর ছেলেটা পড়ে 5-এ। তার আবার খুব ক্রিকেট খেলার শখ, বুঝলেন। সারাদিন মাঠে বল পেটাচ্ছে। কত বলি, এসব বড় লোকের শখ, শুনলে তো আজকালকার ছেলে পুলে সব। তা তো বটেই, ওদেরই তো স্বপ্ন দেখার বয়স, বলুন। তা ঠিক বলেছেন। আচ্ছা, আপনি চা খাবেন তো? কই গো, 2 কাপ চা পাঠিয়ে দাও তো। প্রদীপ মণ্ডলের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে পুতুলের দরদাম ঠিক করল দিগন্ত। সঙ্গে এও জানিয়ে গেল পরের সপ্তাহেই অর্ডার দিয়ে যাবে। সব মিটিয়ে ওর বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। অঞ্জলি বাইরের ঘরে বসে বসেই বই পড়ছিল। দরজার শব্দ শুনে বই থেকে মুখ তুলল। দুপুর গেছিলে কোথায়? মিনুর মা মাছের কচুরি বানিয়েছে, ভাজতে বলি। তুমি জামা কাপড় ছেড়ে এসো নাকি? খানিকক্ষণের মধ্যেই গরম কচুরি আর চা নিয়ে বারান্দায় বসে দিগন্ত প্রসঙ্গে ফিরল। অঞ্জলি, তোমার একটা হেল্প করতে হবে। ওহ, কি ভালো খেতে হয়েছে কচুরিটা। আমি আবার কি হেল্প করব শুনি? আমি তো তোমার গোয়েন্দাগিরির ব্যাপারে কিছুই বুঝি না। বুঝতে হবে না, ভালো করে শোনো। তোমাদের যে মুম্বাইয়ের করেসপন্ডেন্ট আছে না, রিতেশ, ওকে একটা ঠিকানায় খোঁজ নিতে বলো তো। কারোর বাড়ি না, একটা অফিস। জানতে হবে সেটা কিসের অফিস, মালিক কে, কতদিনের ব্যবসা। আর যেটা খুব জরুরি সেটা হলো, আমি একজনের নাম দিয়ে দেব। অফিসের ল্যান্ডলাইনে ফোন করে জানতে হবে সেই লোকটি ওই অফিসে চাকরি করে কিনা, আর করলে কতদিন ধরে করছে। রিতেশ তো রিপোর্টার, আশা করি ওর অসুবিধা হওয়ার কথা নয়। সে অসুবিধা হবে না, কিন্তু আমি ফোনে ধরছি ওকে। তুমি নিজেই বরং কথা বলে নাও। রিতেশ তো তোমাকে চিনি, সেবার অফিস পার্টিতে আলাপ হয়েছিল না, খুশি হবে। দিগন্ত রিতেশকে ফোনে আগা গোড়া সবকিছু গুছিয়ে বলল। ঠিকানাটা শুনে রিতেশ জানালো তাদের অফিস থেকে খুব বেশি দূরে নয়, তাই খবর জোগাড় করতে কোনো রকম অসুবিধেই হবে না। সমস্ত ইনফরমেশন জোগাড় হওয়া মাত্রই দিগন্তকে মেল করে দেবে। এর পরের 2 দিন ভীষণই নিস্তরঙ্গ এবং উৎকণ্ঠার মধ্যে কাটালো দিগন্ত। যেভাবে টোপ ফেলে পুকুরের ধারে মানুষ অপেক্ষা করে, ঠিক সেই রকম। মঙ্গলবার রাত 9টা নাগাদ রিতেশের মেইল ঢুকল। মেইলটা পড়তে পড়তে ক্রমশ মুখ গম্ভীর হয়ে উঠল দিগন্তর। ইন্টারনেটে বেশ খানিকক্ষণ কি সব সার্চ করল। তারপর রাত 9:30 নাগাদ শটান ফোনে ধরল প্রণয়কে। হ্যালো দিনু। হ্যালো।
হ্যাঁ রে, নিলয় সরকারের বাড়ির সামনে পুলিশ পোস্টিং এখনো আছে তো? হ্যাঁ আছে তো। এই দিনু শোন, ওকে কিন্তু সত্যিই একজন ফলো করছে। মানে আমাদের যে ছেলেটা ওর গাড়ির পেছন পেছন যায় সেই খবর দিয়েছে একটা সন্ডা মতো লোক একটা মোটরসাইকেলে করে নাকি নিলয় সরকারকে ফলো করে। সন্ডা লোকটার কোনো ডিটেলস? হ্যাঁ, লোকটা থাকে খিদিরপুরে, কিন্তু গত দুদিন ফেরার পথে ওই পাতিপুকুরের একটা দোতলা বাড়িতে গিয়েছিল। কার বাড়ি সেটা? বলছি, সেই বাড়িটাতে আনোয়ার হোসেন নামে একজন লোক, বুঝলি, ওই বউ বাচ্চা নিয়েই থাকে। তবে আনোয়ারের কিন্তু ক্রিমিনাল কানেকশন আছে, সেটা অন্তত পুলিশ মহল জানে। কিন্তু কি বলতো, ডেফিনিট কোনো প্রমাণ না পাওয়ায় এখনো পর্যন্ত ধরা যায়নি। আপাতত আনোয়ারের কি কি তথ্য পুলিশের কাছে আছে রে? আনোয়ার হোসেন হিন্দি ইংরেজি দুটোই ভালো বলতে পারে, আর চেহারাও সফিস্টিকেটেড একদম। মাঝখানে বেশ কয়েক বছর মুম্বাইতে ছিল, তবে এখন অবশ্য কলকাতাতেই থাকে। চমৎকার। আচ্ছা শোন প্রণয়, কাল তুই নিলয় সরকারের বাড়ি থেকে পুলিশ পোস্টিং তুলে নে। ওর গাড়ির পেছনে পেছনে যে ছেলেটাকে পাঠাচ্ছিস তাকেও বারণ করে দে। সে কি রে? এই দিনও যদি কোনো সমস্যা হয়? হবে না, আমি নিজে কাল নিলয় সরকারের সঙ্গে বেরোবো। আমি চাইছি কাল লোকটা ওকে ফ্রিলি ফলো করুক। এ কি বলছিস তুই বলতো? আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, যাই হোক, তুই যখন বলছিস তখন তাই করব। আর শোন প্রণয়, আমার মনে হয় পরশুদিন তোর একটু সাহায্য দরকার হবে। কোনো অসুবিধা নেই বন্ধু, যখন বলবি। আরে তুই তো জানিস আই এম অলওয়েজ অ্যাট ইওর সার্ভিস। বুঝেছি, রাখো আপাতত। যেগুলো বললাম প্রতিটা পয়েন্ট সিরিয়াস, একটাও মিস হলে চলবে না চাঁদু। যোগ মালিক। ফোনটা কেটে দিয়ে দিগন্ত নিলয় সরকারকে ফোন করলো। হ্যাঁ দেববাবু বলুন। নিলয় বাবু, এখন কি পরিস্থিতি? না না, আর কোন রকম চুরি টুরির চেষ্টা হয়নি, তবে আমাকে যে এখনো ফলো করা হচ্ছে সেটা আমি বেশ বুঝতে পারছি। ইনফ্যাক্ট আমি যে বুঝতে পারছি সেটা সম্ভবত লোকটিও বুঝছে, কিন্তু তাতেও সে কাজটা বন্ধ করেনি। আমার মনে হয় সেটা ইচ্ছে করেই বন্ধ করেনি, আপনার উপর কিছুটা চাপ সৃষ্টির জন্য। কিন্তু কেন? আমি তো কিছুই করিনি। সেটা জানার জন্য মনে হচ্ছে আপনাকে আরো 2-1 দিন অপেক্ষা করতে হবে। আচ্ছা, আপনি বলেছিলেন না আপনার বোন থাকে কসবায়? হ্যাঁ, কসবা বকুলতলায়। আপনার বোনের সন্তানটি কত বড়? বোনের সন্তান? হ্যাঁ, বোনের একটা বাচ্চা আছে বলেছিলেন না? হ্যাঁ আছে তো, গুড্ডু, বছর 3-এর। আচ্ছা, আপনার বোন যেখানে থাকেন সেটা কি আপনার মতোই ফ্ল্যাট বাড়ি? না না, ওদের তো নিজেদের দোতলা বাড়ি। কে কে থাকে? এখন ওরা 3 জনই, বোন, বোনের বর আর ওদের ছেলে। শ্বশুর শাশুড়ি আছেন, তবে তারা এখন 6 মাসের জন্য আমেরিকা গেছেন মেয়ের কাছে। আপনার এই ঘটনাটা আপনার বোন জানে? হ্যাঁ জানে। ইনফ্যাক্ট আমি ভয় পেয়ে তো প্রথমে ওদেরকেই ফোন করেছিলাম। মনীষ তো মানে আমার বোনের বর, ওই আমাকে পরামর্শ দিয়েছিল পুলিশে খবর দেওয়ার জন্য। প্রণয়বাবুর কাছে যখন যাই ও তো তখনও আমার সঙ্গে গেছিল। বেশ, তাহলে তো কোনো সমস্যাই নেই। আপনি বোনকে জানিয়ে দিন কাল সকালে আমি আর আপনি ওদের বাড়িতে যাব। বোনের বাড়িতে? কিন্তু কেন? আমি ঠিক চাই না কোনোভাবেই ওরা কোনো বিপদের মধ্যে জড়িয়ে পড়ুক। বিপদ থেকে বাঁচানোর চেষ্টাই করছি নিলয়বাবু আপনাকে, চিন্তা করবেন না। 11টা নাগাদ আমাকে বাড়ি থেকে তুলে নেবেন প্লিজ। আচ্ছা বেশ, রাখছি তাহলে। বেশ, কাল দেখা হচ্ছে। নমস্কার। পরদিন সকালে নিলয় সরকারের সঙ্গে দিগন্ত যখন তার বোনের বাড়িতে পৌঁছালো তখন ঘড়িতে প্রায় 11:30। রাস্তায় একটা দোকানে দাঁড়িয়ে চকলেট বার কিনছিল দিগন্ত। তখনই দেখে নিয়েছিল মোটরসাইকেল নিয়ে সন্ডা গোছের লোকটা একটু দূরে একটা পান সিগারেটের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। বোনের বাড়ি পৌঁছতে নিলয় সরকারের বোনই দরজা খুললেন। চেহারায় 2 ভাই বোনের বেশ মিল আছে, তবে আপাতত বোনের মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। স্বামী স্ত্রী দুজনেই যে বেশ চিন্তায় পড়েছেন। মনীশবাবু অফিস না গিয়ে ওদের জন্যই অপেক্ষা করছিলেন। আলাপের প্রাথমিক পর্ব সেরে দিগন্ত প্রথমেই একবার সারা বাড়িটা ঘুরে দেখে নিল। তারপর চকলেট দিয়ে ভাব জমালো বাড়ির ক্ষুদে সদস্য গুড্ডুর সঙ্গে। আপনারা 3 জন বসে কথা বলুন, আমি কিছুক্ষণ গুড্ডুবাবুর সঙ্গে খেলব। চলুন গুড্ডুবাবু। দিগন্তর কথা শুনে বেশ খানিকটা অবাক হলেও 3 জনের কেউই আপত্তি করল না, বরং নিলয় সরকার খানিকটা হতাশভাবেই হাত নাড়লেন। দিগন্তর কথা মতো গুড্ডু তার সমস্ত খেলনাপাতি নিয়ে বারান্দায় গিয়ে বসল।
পুতুলগুলোকে ঝুলবারান্দার রেলিংয়ে বসিয়ে প্রথমে খানিকক্ষণ মিছিমিছি টিচার স্টুডেন্ট খেলা হলো। তারপর প্লাস্টিকের ব্যাট বল নিয়ে সেখানে ক্রিকেট খেলা হলো। তারপর খানিকক্ষণ ফুটবলও খেলা হলো এবং শেষ পর্যন্ত ঘেমে নিয়ে ক্লান্ত হয়ে খেলা থামালো দুজন। দিগন্ত গুড্ডুকে নিয়ে এসে বসল ড্রয়িং রুমের সোফাটায়। এইবার আসল কাজের কথা। কাল আপনারা দীঘা বেড়াতে যাচ্ছেন। তার মানে? সে আবার কি কথা, আমার অফিস, আগে থেকে কিছু জানানো নেই। তাহলে অফিসে আজই জানিয়ে দিন আপনার শরীর ভীষণ খারাপ, কয়েকদিন নাও যেতে পারেন। আর হ্যাঁ নিলয়বাবু, আপনিও জানিয়ে দিন। দেববাবু, আপনি কি মজা করছেন? একেবারেই মজা করছি না, আই এম ভেরি মাচ সিরিয়াস। দিগন্তর কথা বলার ভঙ্গিতে এমন একটা কিছু ছিল যে নিলয় এবং মুনিশ দুজনেই সম্মোহিতের মতো রাজি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, বেশ। এবার যা বলছি মন দিয়ে শুনুন। নিলয়বাবু, আপনি কাল সকাল 9টা নাগাদ, মানে যে সময় অফিসে বেরোন, স্ত্রী এবং মেয়েকে নিয়ে নিচে নামবেন, ডিকিতে সুটকেস তুলবেন, তারপর ড্রাইভ করে সোজা এখানে আসবেন। মনীশবাবু, আপনারাও দুজনে রেডি থাকবেন। ঘরের দরজা জানলা সব বন্ধ করে দেবেন, মানে 2-3 দিনের জন্য বাইরে গেলে যেরকমটা সবাই করে। আর অবশ্যই সঙ্গে সুটকেস নেবেন, ট্রাভেল ব্যাগ নয়, সুটকেস। মালপত্র গাড়িতে তুলে গেটে তালা লাগিয়ে বেরিয়ে পড়বেন। গাড়ি নিয়ে সোজা দীঘার দিকে রওনা দেবেন। কোলাঘাট পৌঁছে আমাকে ফোন করবেন। নিলয়বাবু, গাড়ির স্টিয়ারিং কিন্তু আপনার হাতে থাকবে। ক্লিয়ার? হ্যাঁ, মানে কি কি করতে হবে তো বুঝলাম, কিন্তু কেন করতে হবে সেটাই তো, মানে সেটা এখন আপনার না বুঝলেও চলবে, পরে সবটাই বুঝতে পারবেন। তবে মনে রাখবেন, আমার এই ইনস্ট্রাকশন হুবহু না মানলে সিরিয়াস সমস্যা হতে পারে। আর হ্যাঁ, বাইরের দরজার ডুপ্লিকেট চাবি আছে নিশ্চয়ই? তা আছে। সেটা ঘরে রাখা চলবে না। আপনাদের দুজনেরই সমস্ত ডুপ্লিকেট চাবি আমার কাছে থাকবে, ফিরে এসে নেবেন। বেশ, তাই হবে। কোন পরদিন সকাল গড়িয়ে সন্ধে নামল, সন্ধে পেরিয়ে রাত। 1টা নাগাদ কসবার বকুলতলায় নিলয় সরকারের বোনের বাড়ির সামনে নিঃশব্দে একটা কালো গাড়ি এসে দাঁড়ালো। গোটা বাড়ি অন্ধকার। মুনিশ, তার স্ত্রী আর গুড্ডু সকালেই দীঘা চলে গেছে। বাইরের গেটে তালা ঝুলছে। গাড়ি থেকে দুটো লোক নেমে বাইরের গেটের তালাটা ভালো করে নেড়েচেড়ে দেখল। তারপর একজন পকেট থেকে একটা লম্বাটে স্ক্রুর মতো জিনিস বার করল। ছোট্ট পেন্সিল টর্চের আলোয় সেটা তালার ফুটোতে ঢোকাতে সহজেই তালাটা খুলে গেল। একই পদ্ধতিতে গ্রিলের গেট আর ভেতরের দরজাও খোলা হলো। নিশ্ছিদ্র অন্ধকারকে সামান্য একটা পেন্সিল টর্চের আলোয় ছিন্ন ভিন্ন করে দিয়ে প্রায় নিঃশব্দে নিচের তলার ঘরগুলো ভালো করে তারা দেখে নিল। তারপর সিঁড়ি বেয়ে দোতলায় উঠল লোক দুটো। দোতলায় বারান্দা লাগোয়া ঘরটা গুড্ডুর। চারিদিকে পুতুল, খেলনাপাতি ছড়ানো ছিটানো। বাড়িতে যে কেউ নেই এই ব্যাপারে ওরা নিশ্চিত। তবু ভীষণ সাবধানে বাইরের ল্যাচ খুলে ভিতরে ঢুকলো লোক দুটো। পরপর দেওয়ালের গায়ে সাজানো পুতুলগুলোর ওপর এক এক করে টর্চের আলো পড়ছে। আপনি যেটা খুঁজছেন সেটা ওখানে নেই মিস্টার হোসেন, আমার কাছে আছে। দিগন্তর তীক্ষ্ণ শীতল গলাটা শুনে লাফিয়ে উঠে পিছন ফিরতেই জোরালো টর্চের আলোয় চোখ ধাঁধিয়ে গেল দুজনেরই। নড়াচড়া করার কিন্তু একদম চেষ্টা করবেন না, তাহলে বিপদ বাড়বে। আমার রিভলভারটা কিন্তু আপনাদের দুজনের দিকেই তাক করা আছে। সিঁড়ি দিয়ে 2-3 জনের দ্রুত উপরে আসার শব্দ শুনে সুইচ টিপে আলো জ্বেলে দিল দিগন্ত। তাহলে মিস্টার হোসেন ওরফে মিস্টার রাওয়াল, আপাতত আপনার খেল খতম। এতদিন প্রমাণের অভাবে আপনাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, কিন্তু এবার তো হাতে নাতে ধরা পড়লেন। কিসের জন্য ধরা পড়লাম? কি করেছি আমি? অচেনা লোকের বাড়িতে রাত 1টায় তালা ভেঙে গল্প করতে ঢোকেননি নিশ্চয়ই? ঢুকেছিলেন তো এই লাল টেডিটার খোঁজে, তাই না? এই
এই বাকিরা সবাই উঠে এসো। দিগন্তর প্রশ্নের মুখে হোসেন নিরুত্তর। ভেতরে ভেতরে যে ছটফট করছে, মুখে চোখে সে ভাব স্পষ্ট। কারণ চোখের সামনে যে লাল টেডিটা ধরে আছে দিগন্ত, তার ভেতরেই আছে 7 রাজার ধন। দিগন্ত নিজের পকেট থেকে একটা ছোট ছুরি বার করে টেডির পিঠটা ছিঁড়ে ফেলল, আর সঙ্গে সঙ্গে বেরিয়ে আসলো প্রীতি টুন্ডার মুক্তোর নেকলেস। আফসোস আর আক্ষেপে নুন দেওয়া জোঁকের মতো ছটফট করে উঠল হোসেন। দিগন্ত বাবু, আপনার সঙ্গে আবার দেখা হবে। দুঃখের কথা কি বলুন তো মিস্টার হোসেন, যার জন্য আপনাকে এবার জেল খাটতে হবে তাকে কিন্তু ধরা কঠিন। সহস্র দুষ্কর্ম করা লক্ষ লক্ষ কোটিপতির মতো তিনিও প্রমাণের অভাবে পার পেয়ে যাবেন। রাতের বাকিটুকু ভীষণই সংক্ষিপ্ত এবং ঝঞ্ঝাটবিহীন। পুলিশ বাহিনী আগে থেকেই প্রস্তুত ছিল, তাই হোসেন আর ওর সহকারীকে প্রায় জামাই আদর করেই হাজত পর্যন্ত নিয়ে যেতে বিশেষ বেগ পেতে হয়নি। শেষ রাতে সামান্য একটু ঘুমানোর সৌভাগ্য হয়েছিল দিগন্ত আর প্রণয়ের। খবর ততক্ষণে দীঘা অবধি পৌঁছে গেছিল। বেলা প্রায় 11টা নাগাদ দিগন্তর বসার ঘরে সদল বলে প্রায় সকলেই হাজির। নিলয় সরকার, তার স্ত্রী, বোন এবং মনীষ। এক প্রস্থ চা এর মধ্যেই খাওয়া হয়ে গেছে। অঞ্জলিও অফিস কাটিয়ে আপাতত বাড়িতেই। বাচ্চা দুটো হুটোপুটি করে খেলছে। আরে আর তো ধৈর্য ধরে রাখা যাচ্ছে না দিগন্ত বাবু, প্লিজ এবার বলুন কোথা থেকে কি যে হলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আপনাদের বোঝার কথাও নয়। প্রীতি টুন্ডার নেকলেস চুরির সঙ্গে আপনার যে দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক থাকতে পারে সেটা তো আর কারোর পক্ষে অনুমান করা সম্ভব নয়। তাই প্রণয় যখন আপনার কথাটা বলেছিল তখন আমি বিশেষ গুরুত্ব দিইনি। সে আর আমি কি করব বলুন, সেই সময় তো কেউই আমাকে গুরুত্ব দিচ্ছিল না। যদিও আপনাকে দেখে মনে হয়েছিল আপনি একেবারেই বাজে কথা বলার লোক নন। প্রথম খটকাটা লাগলো আপনার বাড়িতে চুরির ঘটনায়। যথেষ্ট ঝুঁকি নিয়ে চোর বাড়িতে ঢুকেছে, অথচ দামি কিছু নিয়ে যায়নি। এটা সাধারণ ঘটনা তো হতে পারে না। টেডি বিয়ার চুরির ব্যাপারটা আমার প্রথম থেকেই অদ্ভুত লেগেছিল। উমা, মেঘার কথা আপনি সত্যিই বিশ্বাস করেছিলেন? অবশ্যই। আমার মোটেই মনে হয়নি মেঘা পুতুলগুলো হারিয়ে ফেলেছে। তবে মেঘা সেদিন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছিল সেটা প্রথমে আন্দাজ করতে পারিনি। কোন কথাটার কথা বলছেন? মনে করে দেখুন। মেঘা বলেছিল আমার সব টেডিগুলোই কেউ না কেউ নিয়ে নিচ্ছে। এই কথাটাকে আমি তখন গুরুত্ব দিইনি, কিন্তু পরে ওটাই আমার তদন্তে ভীষণ রকমভাবে সাহায্য করেছে। আচ্ছা আচ্ছা, দুটো ঘটনার মধ্যে লিঙ্ক থাকতে পারে এটা আপনার কখন মনে হলো? যখন আপনার কাছে শুনলাম ওই 14ই নভেম্বর আপনারা মেরিনা হোটেলে ডিনার করতে গেছিলেন এবং তারপর থেকেই ফলো করার ব্যাপারটা শুরু হয়েছে। প্রথমে ভেবেছিলাম হারটা চুরি করে হয়তো আপনার গাড়ির ভেতরে কোথাও রেখে দেওয়া হয়েছে। সেদিন আপনার বাড়িতে গিয়ে আপনার গাড়িটা খুব ভালো করে খুঁজে দেখেছিলাম, কিন্তু কিচ্ছু পাওয়া গেল না। বেশ, তারপর আমি প্রণয়ের মাধ্যমে মেরিনা হোটেলের সুজয় বসুর সঙ্গে কথা বলতে যাই। প্রণয় জানে, অঞ্জলিও জানে, প্রীতি টুন্ডার নেকলেস চুরি হওয়ার ঘটনাটা খবরের কাগজে পড়ে আমার খুবই ইচ্ছে হয়েছিল এটা নিয়ে তদন্ত করার। তাই এক ঢিলে দুই পাখি মারার একটা চেষ্টা করেছিলাম বলতে পারেন। প্রীতি টুন্ডা মেরিনা হোটেলের 7 তলার 5 নম্বর ঘরে ছিলেন। হোটেলের 7th ফ্লোরের লিফটের সামনে যে সিসিটিভি আছে তার ফুটেজ থেকে আমার প্রাথমিকভাবে 3 জনকে সন্দেহ হয়েছিল, মিস্টার রাওয়াল, মিস্টার মইদুল আর মিস্টার প্রসাদ। কারণ এই 3 জনই প্রীতি টুন্ডার ঘরে ঢোকা এবং বেয়ারা তাঁর ঘরে কফি নিয়ে যাওয়ার মাঝখানে যে মিনিট 20 গ্যাপ, সেই সময় নিজেদের ঘর থেকে বেরিয়ে নিচে এসেছিলেন। নেকলেসটা যেই চুরি করে থাকুন তার পক্ষে যত তাড়াতাড়ি সম্ভব সেটা নিজের ঘর থেকে সরিয়ে ফেলার চেষ্টাটা করাটাই স্বাভাবিক। তাই আমি এদের সম্বন্ধে খোঁজ খবর করতে শুরু করি। কিন্তু রাওয়ালকে শনাক্ত করলেন কিভাবে? সুজয় বসু আমাকে বলেছিলেন মইদুলকে তারা অনেকদিন ধরে চেনেন। মিস্টার রাওয়ালের অফিসে ফোন করে তাঁর পরিচয় সম্বন্ধে নিশ্চিত হয়েছে পুলিশ। তবে মিস্টার প্রসাদের বিষয়ে কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না। তাকে নাকি পুলিশ ট্রেস করতেই পারেনি। স্বাভাবিকভাবেই তার প্রতি পুলিশের সন্দেহ গাঢ় হয়েছে, কিন্তু আমার তালিকায় 1 নম্বরে ছিলেন মিস্টার রাওয়াল। সেটাই তো, কিন্তু কেন? মিস্টার রাওয়ালের অফিসে ফোন করে তার পরিচয় সম্বন্ধে নিশ্চিত হয়েছে পুলিশ।
কারণ তিনটে। প্রথমত, যারা প্রীতি টুন্ডা ডাবল রুম ক্যান্সেল করে সিঙ্গল সুইট বুক করার পর নিজেদের রুম বুকিং করেছিলেন, রাওয়াল তাদের মধ্যে একজন। দ্বিতীয়ত, তিনি বলেছিলেন তার লাকি নাম্বার 7, অর্থাৎ ঘুরিয়ে 7th ফ্লোরে ঘর পাওয়াটা নিশ্চিত করেছিলেন। আর 3 নম্বরটাই সব থেকে গুরুত্বপূর্ণ। মিস্টার রাওয়াল লাউঞ্জে ছিলেন, কিন্তু তিনি প্রীতি টুন্ডা ঘরে ফেরার ঠিক মিনিট 2 আগে নিজের রুমে ফিরে এসেছিলেন। কিন্তু দিগন্তবাবু, এগুলোকে কি অকাট্য প্রমাণ বলা যায়? আপনি কি এতেই নিশ্চিত হয়েছিলেন? একেবারেই না, এগুলো সবই তখন হালকা সন্দেহ মাত্র। পুরো বিষয়টাই অন্য মাত্রা পেল যখন আমি জানতে পারলাম হোটেল মেরিনা চিলড্রেন্স ডে উপলক্ষে সেদিন সব বাচ্চাকে একটা করে পুতুল উপহার দিয়েছিল। নিলয়বাবু কথাটা আমাকে বলেননি, কারণ তিনি ব্যাপারটাকে আসলে গুরুত্বই দেননি। কিন্তু মেরিনা হোটেলের সন্দীপের মুখে শুনলাম যে মেঘা প্রথমে টেডি বিয়ার না পেয়ে কান্নাকাটি করে, তারপর নাকি তাকে একটা লাল টেডি বিয়ার দেওয়া হয়। এটাও শুনলাম ওই বিশেষ পুতুলটি দিতে হোটেলের বেয়ারা প্রদীপের নাকি আপত্তি ছিল। প্রদীপ আবার নিজেই পুতুলগুলো বানায়। আপত্তির কারণ হিসেবে বলেছে তার ছেলের নাকি ওই পুতুলটা পছন্দ। তখন আমি 2-2 4 করতে শুরু করলাম, কিন্তু জানেন, একটা হিসেব কিছুতেই মিলছিল না। মেঘার টেডি বিয়ারগুলো তো চুরি হয়ে গেছে, তাহলে তারপরেও নিলয় সরকারকে ফলো করা হচ্ছে কেন? আরও একটা বিষয় খটকা লাগে। মেঘা বলেছিল ওর টেডি বিয়ার দুটোর রং আকাশী আর হলুদ, তাহলে লাল টেডি বিয়ারটা গেল কোথায়? উফ, আরে এ তো আরো জটিল হয়ে যাচ্ছে। দাঁড়ান, শেষমেশ জট যে ছাড়ানো গেছে সেটা তো দেখতেই পাচ্ছেন। আপনার সঙ্গে যা কথাবার্তা হয়েছিল সেটা ভাবতে ভাবতে হঠাৎ আমার মনে পড়ল সেদিন রাতে ফেরার সময় আপনি বোনের বাড়ি গেছিলেন। গুড্ডুর জ্বর হয়েছিল, তাই তাকে দেখতে গেছিলেন। আর আমি যদি খুব ভুল না করে থাকি, সেদিন গুড্ডু মেঘার লাল টেডিটা দেখে সেটা নেওয়ার জন্য বায়না ধরে, তাই না? হ্যাঁ, মানে এটা আপনি কি করে? আপনারাও নিশ্চয়ই আহা ছোট ভাই জ্বর হয়েছে, পুতুলটা দিয়ে দাও ওকে ইত্যাদি বলেন। মেঘাও বাধ্য হয়ে পুতুলটা ভাইকে দিয়ে দেয়। আর সেজন্যই মেঘা সেদিন বলেছিল ওর সব টেডিগুলো কেউ না কেউ নিয়ে নিচ্ছে। একদমই ঠিক। ইস, ওর কথাগুলো দেখেছেন তো, বাচ্চাদের কথায় সবসময় গুরুত্ব দেওয়া প্রয়োজন, কারণ বাচ্চারা মিথ্যে কথা বলে না। আসল কেস সলভের কৃতিত্ব কিন্তু মেঘার প্রাপ্য। যাকে এবার মুশকিল হলো, রাওয়ালের লোক আপনাদের বাড়ি হানা দিয়েও টেডিটা পেল না, তাই নিলয়বাবুকে ফলো করাও বন্ধ হলো না। এদিকে মেরিনা হোটেলের স্টিওয়ার্ড সন্দীপের কাছে সেদিনের ঘটনাটা শুনে আমি ওই বেয়ারা যে পুতুল বানায় তার বাড়ি যাই, মানে প্রদীপ। উমা, সটান বাড়ি চলে গেলেন পুতুল কেনার জন্য দরদাম করতে। আর সেখানে গিয়ে দেখলাম ভদ্রলোকের ছেলে মাঠে মাঠে ক্রিকেট খেলে বেড়ায়। পুতুল নিয়ে খেলা করার মতো বয়স সে অনায়াসেই পেরিয়ে এসেছে। অর্থাৎ প্রদীপবাবু সেদিন রাতে নির্দ্বিধায় মিথ্যে কথা বলেছেন। লাল টেডিটা মেঘাকে না দিতে চাওয়ার পেছনে নিশ্চিত অন্য কোনো কারণ আছে। পুতুল যে নিজে বানিয়েছে, তার পক্ষে নেকলেসটা পুতুলের ভেতরে ঢুকিয়ে সেলাই করে দেওয়া খুব কঠিন কি? ও, তার মানে কি প্রদীপই চুরিটা করেছে? না, প্রদীপ নিজে নেকলেসটা চুরি করেনি। ঘটনার সময় সে ক্যান্ডেল লাইট রেস্তোরাঁতেই ছিল। অন্য কেউ নেকলেসটা চুরি করে ওকে দিয়েছে। তাহলে সেই লোকটা কে? আচ্ছা, তারপর কিভাবে বুঝলেন লোকটা কে? দেখুন, সিসিটিভি ফুটেজ থেকে রাওয়ালকে আমার সন্দেহ হচ্ছিল, সেটা তো বললামই। কিন্তু সমস্যা দাঁড়াচ্ছিল, পুলিশ ওর সম্বন্ধে খোঁজখবর নিয়ে যা জেনেছে তাতে ওকে একজন সাধারণ চাকরি করা লোক বলেই মনে হয়। আর আমি অঞ্জলির মুম্বাইয়ের সহকর্মী রিতেশকে অনুরোধ করি মিস্টার রাওয়াল যে কোম্পানির ঠিকানা দিয়েছিলেন সেখানে খোঁজ নেওয়ার জন্য। রিতেশ খোঁজ নিয়ে জানায় দ্য ফিনেস নামের ওই কোম্পানিতে উমেশ রাওয়াল বলে কেউ কাজ করে না। এমনকি রাওয়াল পদবীর কোনো কর্মী নাকি সেখানে নেই। তাহলে পুলিশ কি করে ফোন করে নিশ্চিত হলো? সেখানেই তো আসল কেলেঙ্কারি। রিতেশের মেইলে আরেকটা লাইন পড়ে আমার কাছে ঘটনাটা জট অনেকটা খুলে যায়। রিতেশ আমাকে জানিয়েছিল দ্য ফিনেস কোম্পানির মালিক হলেন সঞ্জীব টুন্ডা। আমি গুগলে সার্চ করে বুঝতে পারলাম ওই সঞ্জীব টুন্ডা হলেন অখিল টুন্ডার খুড়তুতো ভাই। তারপর প্রণয় যখন খবর দিল নিলয়বাবুকে যে ফলো করেছে সে পাতিপুকুরে একজনের বাড়িতে যাতায়াত করে, তখন পুরো ঘটনাটা সাজিয়ে ফেলতে আমার আর বিশেষ বেগ পেতে হয়নি।
আহা, সাজিয়ে বলুন না এবার, ক্লাইম্যাক্সে এসে আর সামলানো যাচ্ছে না নিজেকে। আসলে এই মিস্টার রাওয়াল বা আনোয়ার হোসেন সঞ্জীব টুন্ডার পূর্ব পরিচিত। আনোয়ার যখন মুম্বাইয়ে ছিল তখন থেকেই দুজনের মধ্যে যোগাযোগ। হয়তো সঞ্জীব টুন্ডার হয়ে এর আগেও ছোটখাটো কুকর্ম আনোয়ার করেছে। আমার ধারণা পারিবারিক এই নেকলেসটার প্রতি অনেকদিন ধরেই সঞ্জীব টুন্ডার নজর ছিল। তাই এবার যখন তিনি জানতে পারলেন প্রীতি টুন্ডা একলা কলকাতায় আসছেন, তখন তিনি আনোয়ারকে কাজ হাসিলের ভাট্টা দেন। সঞ্জীব টুন্ডা জানতেন অফিস পার্টিতে প্রীতি টুন্ডা নেকলেসটা পরবেনি। আনোয়ারের জন্য ঘর বুকিং তিনি নিজেই করেছিলেন এবং অফিসের নম্বরের জায়গায় নিজের ডিরেক্ট লাইনের নাম্বারটা দিয়ে রেখেছিলেন, কারণ তিনি নিশ্চিত জানতেন চুরির পর পুলিশ খোঁজখবর করবেই। ফোন করলে সেই ফোন তার কাছেই আসবে এবং তিনি বলে দেবেন যে রাওয়াল দ্য ফিনেসের দীর্ঘদিনের স্টাফ। নেকলেসটা হাতানোর জন্য সঞ্জীব টুন্ডা নিশ্চিত আনোয়ারকে বেশ কয়েক লক্ষ টাকা দেবেন বলেও কথা দিয়েছিলেন। আর কাজের দায়িত্ব পেয়ে আনোয়ার নিজের মতো করে প্ল্যানটা সাজিয়ে নিল। প্রদীপ মণ্ডল আনোয়ারের পাড়াতেই থাকে, সে আবার মেরিনা হোটেলে কাজও করে। আমার ধারণা প্রদীপের সঙ্গে আনোয়ারের আগেই আলাপ ছিল। আনোয়ার ঠিক করে প্রদীপের সাহায্য নেবে, কারণ তার পক্ষে নেকলেসটা চুরি করে হোটেল থেকে বাইরে পাচার করা কঠিন। এরপর প্রদীপ আর আনোয়ার মিলে একটা দারুণ ফন্দি আঁটে। দিনটা 14ই নভেম্বর হওয়ায় অনেকটা সুবিধেও হয়। প্রদীপ আনোয়ারকে বলে যে সে আগের দিন তার তৈরি পুতুলগুলো হোটেলে নিয়ে যাবে, কারণ চিলড্রেন্স ডের দিন বাচ্চাদের যে পুতুল দেওয়া হবে তা তো আগে থেকেই ঠিক করা আছে। এর মধ্যে একটা লাল রঙের টেডি বিয়ার থাকবে। আনোয়ার নেকলেসটা চুরি করে নিচে এসে প্রদীপকে দিয়ে দেবে। প্রদীপ সেটা লাল পুতুলটার ভেতরে ঢুকিয়ে সেলাই করে দেবে। আনোয়ারের স্ত্রীকে বলা থাকবে তিনি মিস্টার রাওয়ালের গেস্ট সেজে বাচ্চাকে নিয়ে খেতে আসবেন। তখন লাল পুতুলটা তাঁর বাচ্চাকে প্রদীপ দিয়ে দেবে। মহিলা পুতুল আর বাচ্চা নিয়ে বাড়ি চলে যাবেন, আর আনোয়ার পরদিন সকালে এয়ারপোর্ট যাওয়ার নাম করে হোটেল ছাড়বে। কিন্তু পুতুলগুলোও যদি সার্চ হতো? এটা ওরা আন্দাজ করেছিল যে চুরির ঘটনা জানাজানি হলে গেটে সার্চ হবে, কিন্তু বাচ্চা বা তার হাতের পুতুল সহজে কেউ সার্চ করবে না। বিশেষ করে পুতুলগুলো যখন হোটেল থেকেই বাচ্চাদের দেওয়া হয়েছে। সবই ঠিক ছিল, কিন্তু বিধিবাম মেঘা টেডি বিয়ারের জন্য বায়না ধরল। প্রদীপের আপত্তি সত্ত্বেও সন্দীপ লাল টেডিটা মেঘাকে দিয়ে দিলেন। হোসেন এবং প্রদীপ দুজনেই পড়ে গেল মহা প্যাঁচে। তাদের হিসেব মতোই মেঘাকে কেউ সার্চ করল না। পুতুল নিয়ে মেঘা বেরিয়ে গেল। বাধ্য হয়ে আনোয়ার হন্তদন্ত হয়ে আপনাদের ফলো করতে শুরু করল। ফেরার সময় আপনারা কসবা গেলেন, কিন্তু সেখানে যে গুড্ডু তার দিদির নতুন টেডিটা নিয়ে নিয়েছে সেটা তো আর আনোয়ার জানতে পারল না। সে নিলয়বাবুকে ফলো করে তার বাড়ি চিনে নিল। পরদিন থেকে তার লোক নিলয় সরকারের পেছনে পেছনে ঘুরতে লাগলো। সুযোগ বুঝে বাড়িতেও লোক ঢোকালো। চোর মেঘার দুটো টেডি বিয়ার চুরি করে নিয়ে গেলেও আসল পুতুলের সন্ধান পেল না। তা আপনি কি করে নিশ্চিত হলেন পুতুলটা গুড্ডুর কাছেই আছে? এদিকে সঞ্জীব টুন্ডা ক্রমশ আনোয়ার হোসেনের ওপর চাপ দিচ্ছে। আমি তখনও বুঝতে পারিনি যে পুতুলটা গুড্ডুর কাছে আছে, কিন্তু যারা এর পেছনে আছে তারা যে ক্রমশ ডেসপারেট হয়ে উঠছে সেটা বুঝতে পারছিলাম। তাই প্রণয়কে বলি নিলয়বাবুর বাড়িতে সাদা পোশাকের পুলিশ পোস্টিং করতে। আমার ভয় হচ্ছিল নিলয়বাবু বা তার পরিবারের কাউকে হয়তো কিডন্যাপ করার চেষ্টা হতে পারে। যাই হোক, সেরকম কিছু ঘটার আগেই হঠাৎ মেঘার ওই কথাটা আমার মনে পড়ে। পরদিন নিলয়বাবুর সঙ্গে কসবায় যাই। গুড্ডুর ঘরে লাল টেডি বিয়ারটাকে দেখেই ধোঁয়াশা কেটে যায় এবং তখনই আমি ঠিক করি ফাঁদ পাতব। নিলয়বাবুকে ফলো করত যে লোকটা, সে যে বাড়ির উল্টো দিকের রাস্তায় দাঁড়িয়ে আছে সেটা আগেই দেখে নিয়েছিলাম। আমি ইচ্ছে করেই লাল পুতুলটা রেলিংয়ে ঝুলিয়ে গুড্ডুর সঙ্গে খেলা করি। তারপর বাড়ি ফাঁকা করে দেওয়ার জন্য পরদিন আপনাদের সবাইকে দীঘা চলে যেতে বলি। আনোয়ারের লোক যখন খবর দেয় কসবার বাড়িতে একটা লাল টেডি আছে, তখন হিসেবটা মেলাতে আনোয়ার হোসেনের আর অসুবিধা হয়নি। আমি জানতাম এরপর ওরা পুতুলটা চুরি করার সুযোগ খুঁজবেই। সেজন্যই আপনাদের বলেছিলাম সুটকেস নিতে, যাতে নিলয়বাবুকে যে ফলো করছে তার স্পষ্ট ধারণা হয় আপনারা 3-4 দিনের জন্য কোথাও যাচ্ছেন। নিলয়বাবুর কাছে আমি জানতে পারি লোকটা কোলাঘাট পর্যন্ত আপনাদের ফলো করেছিল, তারপর ফিরে এসে আনোয়ারকে খবর দেয়। সেদিন সন্ধ্যের পরই আমাকে আর প্রণয়কে ভেতরে ঢুকিয়ে পুলিশের লোকেরা গেটে তালা লাগিয়ে দিয়েছিল। বাকিরা রাত্রির 10টার পর থেকে বাড়ির চারপাশে লুকিয়ে পাহারা দিচ্ছিল। আমি আন্দাজি করেছিলাম আর ওরা ঝুঁকি নেবে না।
টেডিটা আনোয়ার সেদিনই চুরি করার চেষ্টা করবে। তারপরের কথা তো আপনারা জানেন। দুঃখের ব্যাপার হলো আসল যে নাটের গুরু সেই সঞ্জীব টুন্ডাকে কিন্তু ধরা যাবে না, কারণ তার বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ নেই। কথা বলা শেষ করে ঢক ঢক করে অনেকটা জল খায় দিগন্ত। একটানা শব্দ দিয়ে এত কিছু হিসেব মেলাতে মেলাতে রীতিমতো হাঁপিয়ে গেছিল সে। তারপর মুচকি হেসে বলল, তবে প্রণয়, আনোয়ার গোঁপ লাগিয়ে পরচুলা পড়ে মিস্টার রাওয়াল সাজলেও কিন্তু পুলিশের তাকে চেনা উচিত ছিল, কারণ পুলিশের খাতায় তার নাম আছে। আরে সেই জন্যই তো পুলিশ এরকম দিগন্ত দেবদের সঙ্গে খাতির বজায় রাখে বন্ধু। যাকে মিস্টার সরখেল তোকে কিন্তু ধন্যবাদ জানিয়েছেন। শুকনো ধন্যবাদে লাভের থেকে ক্ষতি বেশি। এরপর তো সরখেল আমাকে ধারে কাছে ঘেঁষতে দেবে না। দিগন্তর কথার মাঝখানেই প্রণয়ের মোবাইলটা বেজে উঠল। হ্যালো, হ্যাঁ সুজাতা, বলুন বলুন। ও মিস্টার মেটা খুবই খুশি। ন্যাচারালি। ও আচ্ছা আচ্ছা, আরে এ তো অনেক আনন্দের খবর। হ্যাঁ আমি দিনুকে জানিয়ে দিচ্ছি। ওকে 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 হ্যাঁ সুজাতা, হ্যাঁ বলছি রাখি তাহলে। হ্যাঁ। প্রণয় ফোন নামিয়ে রাখতেই সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকালো। বলছি চিঁড়ে তো ভিজে গেছে দিনু। প্রীতি টুন্ডাকে নেকলেসটা ফেরত দিতে পেরে মেরিনার মালিক মিস্টার মেটা দারুণ খুশি হয়েছেন, আর তাই আমার রহস্যানুসন্ধানীর জন্য 25,000 টাকার একটি চেক অপেক্ষা করছে সুজয় বসুর টেবিলে। বুঝলি দিনু? কিরে? হ্যাঁ, পারিশ্রমিকের একটা ব্যাপার তো আমাকে সেরে ফেলতে হবে এবারে। ও বাবা, তাহলে তো সোনায় সোহাগা। দিনু, এবার একটা রহস্যানুসন্ধানী দিগন্ত দেব এই নাম দিয়ে একটা কার্ড ছাপিয়ে ফেল। তোর কিন্তু হেভি কাজে দেবে বস। এই রহস্য সন্ধানীটা কেমন জানি জবরজং, সে কেলে। এটা আধুনিক কিছু হলে হয় না, স্লিক কিছু। তোর নামটা, হ্যাঁ তাহলে তোর নামটা দিগন্ত না হয়ে দুরন্ত হলে ভালো হতো। কেন ভালো হতো কেন? দুরন্ত গতিতে কেস সলভ করে, এটা একটা কারণ। কিন্তু আমি অবশ্য বলছিলাম অন্য একটা কারণে। আরে সেটাই তো জানতে চাইছি। আরে শর্ট ফর্মে লেখা যেত দুরন্ত দেব ওরফে দুঁদে গোয়েন্দা। আচ্ছা আমি বলবো দিনু টিকটিকি। দ্যাটস গ্রেট। গোয়েন্দা দিগন্ত দেব ওরফে দিনু টিকটিকি, মডার্ন, স্লিক অ্যান্ড ম্যাজিক্যাল। থ্যাংক ইউ মিস্টার সরকার। কিন্তু এফিডেভিট করে দুঁদে গোয়েন্দার ব্যাপারটা একটু ভেবে দেখলে হতো না? আগে না। সানডে সাসপেন্সে শুনছিলেন মিকি মোটো নেকলেস, রচনা দীপান্বিতা রায়, অডিও অ্যাডাপ্টেশন দীপ ঘোষ, গল্প পাঠে দীপ কাইজার বাসু, দিগন্ত দেব অগ্নি, অঞ্জলি ও মেঘার চরিত্রে রিয়া, প্রণয় সায়ন, মিসেস টুন্ডা অয়ন্তিকা, মিস্টার দত্ত পুষ্পল, রিসেপশনিস্ট সুপ্রিয়া, নিলয় সরকার সাক্ষ্য রায়, মিতালি, সংহিতা পাতি, প্রদীপ মনীষ ও আনোয়ার হোসেনের চরিত্রে শেখর, সন্দীপ সৌমেন, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত দীপক, এডিট অ্যাসিস্ট্যান্ট দেবার্ঘ, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস, শব্দগ্রহণ ও পরিচালনা অভিজিৎ রায় মল্লিক, প্রচার সহায়তায় অভিজিৎ, অগ্নি ও অর্ণব, সমগ্র পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী।